ওকে, তাহলে শুরু করি। আচ্ছা, আজকে কি তোমাদের কি ক্লাস হওয়ার কথা না, এরকম কোনো অ্যানাউন্সমেন্ট পাইছো তোমরা? না ভাইয়া, আজকে তো ক্লাস হওয়ার কথা। আপনি তো গতদিন বললেন। আর রুটিনেও তো ক্লাস ছিল, মানে কেমিস্ট্রি ক্লাস ছিল, কিন্তু ক্লাস তো ছিল। আচ্ছা, যাই হোক, ওই সিয়াম এসে 16 তারিখের কথা বলে গেছে, তো ওই জন্য হয়তো সবাই ভাবতেছে যে তাহলে 16 তারিখ থেকে মেবি ক্লাস স্টার্ট হবে, বা ওই 16 তারিখে পরীক্ষা, তারপর থেকে হয়তো ক্লাস স্টার্ট করবে, এরকম কিছু হয়তো ভাবছে সবাই। যাই হোক, আমরা স্টেট লাইনের মোটামুটি হতে পারে। বেশিরভাগ জিনিসই কমপ্লিট করে ফেলছি, বাকি গত দুইটা ক্লাসে। আজকে বাকি যে পার্টটুকু আছে আমরা শেষ করে ফেলবো। আর ঠিক আচ্ছা, আছে কেউ ভাইয়া। জয়েন হচ্ছে, জয়েন হতে চায়, রিকোয়েস্ট দিয়ে চলে গেছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, তো যাই হোক, আমি কালকে একটা কথা বলছিলাম তোমাদের, যে যদি কারো কোনো প্রবলেম থাকে সেগুলো ফাইন্ড আউট করে আমাকে দেওয়ার জন্য। প্র্যাকটিস কি করছিলা তোমরা? বা খুঁজছো কি যে কোথায় জি প্রবলেম আছে? ভাইয়া, করে। আচ্ছা, জি ভাইয়া। প্রবলেম বের হয়েছে? প্রবলেম আছে কয়েকটা। আপনার ইনবক্সে দিব নাকি হচ্ছে ওই গ্রুপে দিব? ইনবক্সে দিয়ে দিও, গ্রুপে দিলে মিসই হবে ব্যাপারটা, কারণ সবাই যদি গ্রুপে প্রবলেম দেওয়া শুরু করে অনেক হয়ে যাবে। সো ইনবক্সে দেওয়াটাই ভালো। ঠিক আর আছে ভাইয়া। দেওয়ার পরে তাহলে আজকের ক্লাস শেষ হলে পুরো চ্যাপ্টার কমপ্লিট করার পরে একবারে দিব। আচ্ছা, ঠিক আছে, দিও। আহ আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে স্থূলকোণ এবং সূক্ষ্মকোণের সমাদ্বিখণ্ড। ঠিক আছে। সূক্ষ্মকোণ বা স্থূলকোণ বলতে ঠিক কি আছে। বুঝবো? ধরো দুইটা রেখা আছে আমাদের কাছে, দুইটা রেখা পরস্পরকে ছেদ করছে, পরস্পরকে এরকম ভাবে ছেদ করছে, যে কোনো ভাবে ছেদ করতে পারে, এরকম ভাবে ছেদ করছে। তো এখন আমরা কি জানি, এই পুরা কোণটা তো 180 ডিগ্রি নাকি? একশো জি আশি ভাইয়া। ডিগ্রি তো এখন এই দুইটা কোণের মধ্যে যদি তোমার এরকম বরাবর ছেদ করে লম্বভাবে, সেই ক্ষেত্রে দুইটাই 90 ডিগ্রি হয়, দুইটাই 90 ডিগ্রি হয়। সেক্ষেত্রে কোনোটাই সূক্ষ্মকোণ বা স্থূলকোণ হয় না। সেটা হয় কি, লম্ব সমদ্বিখণ্ড। ঠিক আছে। লম্ব সমদ্বিখ। তখন হয় লম্ব সমদ্বিখণ্ড, অথবা আমরা যদি এই পার্টটা বাদ দেই, ধরে নিই লম্ব রেখার সমীকরণ। ঠিক আছে। সো এটা এখন আমাদের আউট অফ জি। কনটেক্সট, বা এটা এখন আমরা ভাববো না। এখন আমরা ভাববো এমন ভাবে দুইটা রেখা পরস্পরকে ছেদ করছে, লম্ব ভাবে ছেদ করে নাই, সেটা লম্ব না। তো এইসব কেসে যদি লম্ব না হয়, তাহলে একটা কি হবে, 90 ডিগ্রি থেকে বড় হবে। ধরো এই বড় পাশেরটা হবে। 90 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে বড়। আবার এই পাশেরটা 90 ডিগ্রি থেকে ছোট, নবদ্বীপের থেকে ছোট। ছোট। তার মানে এই যে দুটা রেখা পরস্পরকে ছেদ করলো, ছেদ করার পর কি ঘটনা ঘটলো, একটা স্থূলকোণ আর একটা সূক্ষ্মকোণ তৈরি হইলো, সূক্ষ্মকোণ। একটা স্থূলকোণ আর একটা সূক্ষ্মকোণ তৈরি হইলো। তো এখন ধরো তুমি ঠিক জি। এই কোণের মাঝ বরাবর আর একটা রেখা আঁকাইলা, তাহলে এটা কি করবে? এই যে এই কোণটা দেখো, আলটিমেটলি এই কোণ আর এই কোণ সেম না, বিপ্রতীপ কোণ, জি। জি। দুটা কোণ কিন্তু সেম। তার মানে তুমি সূক্ষ্মকোণের মাঝখান দিয়ে একটা দ্বিখণ্ডক আঁকাইলা, তাহলে এটা কি হবে, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। আর যখন স্থূলকোণের মাঝখান দিয়ে আঁকানো হবে, এটা হবে স্থূলকোণের সমদ্বিখণ্ডক। ঠিক আছে। আর জি। আরেকটা জিনিস মাথায় রাখবা, তুমি যখন এই দুটো সমদ্বিখণ্ডক আঁকাবে, এরা কিন্তু পরস্পর 90 ডিগ্রি কোণে থাকবে, যেভাবেই আঁকাও না কেন এরা পরস্পর 90 ডিগ্রি কোণে থাকবে। ঠিক আছে। স্থূলকোণ আর সূক্ষ্মকোণের বিপ্রতীপটা 90 ডিগ্রি থাকবে। হ্যাঁ, মানে স্থূলকোণ আর সূক্ষ্মকোণের যে সমদ্বিখণ্ডকটা আমরা পাবো, এরা পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে থাকবে। এই কনসেপ্টটা লাগবে না, বাট অনেক সময় যদি তোমাকে বলে যে একটা কোণের সমদ্বিখণ্ডকের ইকুয়েশন দিয়ে দিছে, তাহলে অপর মানে স্থূলকোণের সমদ্বিখণ্ডক দিয়ে দিছে, তাহলে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক কি হবে, তখন কি তুমি আবার এইভাবে এত কিছু করার পর অ্যান্সার বের করবা, নাকি সরাসরি ওই যে লম্বরেখার ইকুয়েশন ধরে করে ফেলবা, লম্বরেখার ইকুয়েশন ধরে করে ফেলবা। আর দুইটা রেখার যে ছেদ বিন্দু, অবশ্যই কি ছেদ বিন্দুগামী হবে। সমদ্বিখণ্ডক কি করে বলতো, আমার যে আগের দুটা রেখা ছিল, ওই রেখা দুটার ছেদ বিন্দু দিয়ে যাবে। ঠিক আছে। জি। ওকে, আচ্ছা। তো এখন কথা হলো যে এই যে সমদ্বিখণ্ডক যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই সমদ্বিখণ্ডক গুলোর ইকুয়েশন কিরকম হবে। তো আমরা ধরে নিচ্ছি যে আমাদের দুটা রেখার সমীকরণ, একটা হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার রেখা। আর 2 নাম্বার রেখাটা হচ্ছে a2x
প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার রেখা। তো এখন কথা হলো যে আমাদের সমদ্বিখণ্ডকের সমীকরণ কি হবে সেটা আমরা বের করব। সেটা কিভাবে বের করা যায়? দাঁড়াও, আমরা একটা স্লাইড নেই। স্লাইড নাও শেষে। আচ্ছা, এখন আমরা তো দুইটা রেখার ইকুয়েশন জানি। তো সিম্পলি আমাদের কি করতে হবে? তখন সরাসরি একটা ফর্মুলা আমরা জানি, লিখে নিতে হবে। একটা হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1, যেহেতু আমাদের ইকুয়েশন কি c1 ইজ ইকুয়াল টু 0 ছিল না, হ্যাঁ এরকমই হবে। আর নিচে লিখতে হবে কি আমাদের x আর y এর যে সহগটা ছিল তাদেরকে স্কয়ার করে যোগ করে দিতে হবে, মানে a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার। এটা সমান প্লাস মাইনাস। এই প্লাস মাইনাসটা কেন আসে সেটাও বলতেছি। বেসিক্যালি এটা কিন্তু স্থূলকোণ এবং সূক্ষ্মকোণ দুইজনের সমদ্বিখণ্ডকের জন্যই সত্য, এই জন্য প্লাস মাইনাস নেওয়া হয়েছে। এখন কখন প্লাস নিলে স্থূলকোণের জন্য হবে, কখন মাইনাস নিলে স্থূলকোণের জন্য হবে, বা এগুলো আমরা একটু পর শিখবো। বাট আপাতত তুমি জাস্ট একদম পুরা যে পার্টটা সেটা আমরা জানি। সেটা হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 ডিভাইডেড বাই রুট ওভার a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস a2x প্লাস b2y প্লাস c2 ডিভাইডেড বাই রুট ওভার a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার। ওকে, তো এখন এই প্লাসটা আমরা কখন নিব? দেখো, একবার এই প্লাস নিলে স্থূলকোণের জন্য হবে, মাইনাস নিলে সূক্ষ্মকোণের জন্য হবে। আবার মাইনাস নিলে একবার স্থূলকোণের জন্য হবে, প্লাস নিলে সূক্ষ্মকোণের জন্য হবে। তো এই জিনিসটা কখন হবে আসলে? এই জন্য আমাদেরকে সিম্পলি একটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হইলো a1 a1 b1 নাকি a1 a2, এই সম্পর্কটা কিরকম ছিল যে a1 b1 প্লাস a2 b2, এইটা যদি কি হয় শূন্যর থেকে বড় হয়, এটা যদি শূন্যর থেকে বড় হয় তখন পজিটিভটা স্থূলকোণ আর নেগেটিভটা সূক্ষ্মকোণ। আবার যদি a1 b1 প্লাস a2 b2 শূন্যর থেকে ছোট হয় তাহলে নেগেটিভটা স্থূলকোণ আর পজিটিভটা সূক্ষ্মকোণ। এটা আমরা অনেক সময় উল্টাপাল্টা করে ফেলি। উল্টাপাল্টা করা যাবে না, উল্টাপাল্টা করা যাবে না। সিম্পল একটা জিনিস মাথায় রাখবা, স্থূলকোণের জন্য চিহ্ন যেরকম স্থূলকোণ এরকম। দেখো, যখন এটা শূন্য থেকে ছোট হয়, এটা যখন শূন্য থেকে ছোট হয় তাহলে কি a1 b1 প্লাস a2 b2 এর ভ্যালু কি হবে? নেগেটিভ হবে না? শূন্য থেকে ছোট হলে নেগেটিভ হবে না? তার মানে কি নেগেটিভটাই স্থূলকোণ। আবার যখন শূন্য থেকে বড় হবে তখন এটার ভ্যালু কি হবে? পজিটিভ। তো পজিটিভটাই তখন স্থূলকোণ। অর্থাৎ চিহ্ন যেরকম ওইটাই তোমার স্থূলকোণের জন্য। আর অপোজিটের যেটা থাকবে, যেটা অবশিষ্ট থাকবে সেটা হবে আমাদের সেটা সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। সূক্ষ্মকোণ। ঠিক আছে? জি। বুঝছো? জি ভাইয়া। তো ভুল করা যাবে না। কি কি মাথায় রাখবো বলো তো? আমাদের মাথায় কি থাকবে? যে সাইনটা, চিহ্ন যেরকম, হ্যাঁ, সাইনটা হচ্ছে স্থূলকোণ আর যেটা তার বিপরীত থাকবে সেটা সূক্ষ্মকোণ। গুড, যেটা সাইন। ওকে, আচ্ছা এটা একটু ভুল করছি, এটা হচ্ছে a1 a2 হয়, বুঝছো? আমি ভুলে লিখছি a1 b1। a1 b1 হচ্ছে যে তোমার আরেকটা ছিল না, আরেকটা কোথায় ছিল না, ওই যে লম্ব রেখার সমান্তরাল রেখা, তখন a1 b1 লিখতে হয়, a2 b2 লিখতে হয়। বাট এইখানে a1 a2 আর প্লাস b1 b2। a1 a2 প্লাস b1 b2। b2। আবার এখানে a1 a2 প্লাস b1 b2। ঠিক আছে, একইভাবে জি ভাইয়া। এইটাও আমাদের চেঞ্জ হবে। শেষ। এটাই হচ্ছে কনসেপ্ট। বাদ বাকিগুলো আমরা মোটামুটি কোশ্চেনে দেখবো। আচ্ছা, তো এখন কথা হলো, বলে দিছে y ইজ ইকুয়াল টু 2x প্লাস 1 ও 2y মাইনাস x ইজ ইকুয়াল টু 4। রেখা দুটির অন্তর্বর্তী কোণের সমদ্বিখণ্ডক y অক্ষকে p ও q বিন্দুতে ছেদ করে। y অক্ষকে p ও q বিন্দুতে ছেদ করে। pq এর দৈর্ঘ্য কত? pq এর দৈর্ঘ্য কত? pq এর দৈর্ঘ্য কত? আচ্ছা, তার মানে এখন আমাদের কাজ কি? আমরা কি জানি বলতো? অয় অক্ষের ইকুয়েশন কি? x ইজ ইকুয়াল টু 0 না? এইটা জি একটা জিনিস ভাইয়া। আমাদেরকে দেওয়া আছে। আবার দুইটা রেখার সমীকরণ দেওয়া আছে।
একটা রেখা আর একটা রেখা। তো দুইটা রেখার সমীকরণ যদি দেয় আমরা কি করতে পারি? দুইটা রেখার সমীকরণ যদি দেয় আমরা এখান থেকে কি বের করতে পারি? কেউ একজন জয়েন করছে না, কিসের নোটিফিকেশন আসলো তাইলে? আচ্ছা যাই হোক। তো দেখো, এই প্রথমত আমাদেরকে ইকুয়েশনটাকে ax প্লাস by প্লাস c আকৃতিতে নিতে হবে। তাহলে আমরা কি লিখবো? 2x মাইনাস y প্লাস 1, আর নিচে হবে কি তাইলে? রুট ওভার 2 স্কোয়ার প্লাস মাইনাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস, এখানে থাকতেছে হচ্ছে রুট ওভার 8টাকে তুমি 4টাকে এই পাশে আনলে এটাও কি হয়? একই কথা। সবগুলোকে ওই পাশে নিয়ে যাও, তাহলে হচ্ছে 1 স্কোয়ার প্লাস মাইনাস 2 স্কোয়ার, আর উপরে আসতেছে হচ্ছে x মাইনাস 2y প্লাস 4। ওকে, তো যাই হোক, এখন আমরা নিচে পাচ্ছি হচ্ছে এখানেও √3, এইখানেও √3, সরি √3 না 5, √5, এখানেও √5 পাওয়া যাচ্ছে। দেখো 2x মাইনাস y প্লাস 1 ডিভাইডেড বাই, এখানে 4 আর 1 কে করলে √5 পাওয়া যাবে। আবার এইখানে প্লাস মাইনাস দিলাম, দেওয়ার পর এইখানে মাইনাস 2 কে স্কোয়ার করলে 4 পাওয়া যাবে, টোটাল পাওয়া যাবে √5, উপরে পাওয়া যাচ্ছে x মাইনাস 2y প্লাস 4। এখন কথা হইলো আমরা √5 কে ক্যান্সেল আউট করতে পারি, থাকবে হচ্ছে 2x মাইনাস 4 প্লাস 1 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস x মাইনাস 2y প্লাস 4। এখন যেহেতু আমাদেরকে কি কিছু বলে দিচ্ছে, দুটি অন্তর্বর্তী কোণের সমদ্বিখণ্ডক, দেখো রেখা দুটির অন্তর্বর্তী কোণের সমদ্বিখণ্ডক অয় অক্ষকে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে এখন কথা হইলো যে ধরো যে আমরা যদি সমদ্বিখণ্ডক আঁকাই সেটাতে একটা সরল রেখা হবে। তো ধরো এটাকে এই অক্ষে ছেদ করছে, এটাকে কি আর এবার আবার কি এখানে ছেদ করা পসিবল? পসিবল কিন্তু না। তার মানে কি আমাদের ওই দুইটাই সমদ্বিখণ্ডক লাগবে, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকও লাগবে, আবার স্থূলকোণের সমদ্বিখণ্ডকও লাগবে। তো দুইটা নিয়ে আমাদেরকে কি করতে হবে? আমরা আরেকটা জিনিস আমরা কি শিখছিলাম কিছুক্ষণ আগে, যে সমদ্বিখণ্ডকগুলো কি হয়? পরস্পরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। যাই হোক, এটা আমাদের লাগবে না, বাট আমরা এটা মাথায় রাখবো যে এই দুইটা সমদ্বিখণ্ডকই নিতে হবে। আর দুইটা সমদ্বিখণ্ড কি করবে? অয় অক্ষকে যথাক্রমে পি এবং কিউ বিন্দুতে ছেদ করবে। আর আমাদের আলটিমেটলি বের করতে হবে কি? এই পি ও কিউ এর দৈর্ঘ্যটা, পি কিউ এর দৈর্ঘ্যটা। দৈর্ঘ্য। তো পি কিউ এর দৈর্ঘ্যটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের এখন আমরা মোটামুটি অলমোস্ট দেখো দুইটা ইকুয়েশনই পেয়ে গেছি। একবার প্লাস নিব, একবার মাইনাস নিব, একবার প্লাস নিব, একবার মাইনাস নিব। যদি প্লাস নেই তাহলে কি ঘটনা ঘটে? 2x, এক্সটা এই পাশে আসে, মাইনাস এক্স হবে। তারপর এটা কি? ওয়াই, মাইনাস ওয়াই আসছে, আর এই 2y এই পাশে আসলে প্লাস 2y হবে, আর 4টা এই পাশে আসলে 1 মাইনাস 4 মাইনাস ইজ ইকুয়াল টু 0। তার মানে আলটিমেটলি দাঁড়াচ্ছে এটা কি? x প্লাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস মাইনাস 3 থ্রি ইজ ইকুয়াল টু 0। তুমি একটা ইকুয়েশন পাইছো। এখন তুমি এক কাজ করো, এখানে যেহেতু আমরা কি জানি, আমাদের ধরলাম এটা কি এক্স অক্ষকে, সরি ওয়াই অক্ষকে পি বিন্দুতে ছেদ করতেছে। ধরলাম আমাদের এই রেখাটা ওয়াই অক্ষকে পি বিন্দুতে ছেদ করতেছে। তো এই রেখা যদি ওয়াই অক্ষকে পি বিন্দুতে ছেদ করে, তাহলে আমরা এক্স এর ভ্যালু 0 বসিয়ে দিতে পারি, এক্স এর ভ্যালু 0 বসিয়ে দিতে পারি। তো এক্স এর ভ্যালু যদি 0 বসাই তাহলে কি হয়? ওয়াই ইজ ইকুয়াল টু 3 হয় না? ওয়াই ওয়াই ইজ ইকুয়াল টু 3, জি। ওয়াই ইজ ইকুয়াল টু 3 হয়, ওয়াই ইজ ইকুয়াল টু 3 হয়। তো ওয়াই ইজ ইকুয়াল টু 3 আমরা লিখলাম, y is equal to 3 লিখলাম। তো y is equal to 3 যদি হয়, আমরা কিন্তু একটা পয়েন্ট পেয়ে গেছি অলরেডি, 0,3। তার মানে এটাই কি আমাদের p বিন্দুটা। এখন আমাদের কি পি লাগবে? বিন্দু। q বিন্দুটা লাগবে। দূরত্ব বের করার জন্য কি দুইটা বিন্দু লাগে না? একটা বিন্দু জি কিন্তু আমরা ভাইয়া। পেয়ে গেছি। এখন আমাদের q বিন্দুটা লাগবে। তো q বিন্দু বের করার জন্য আমাদের কি করতে হবে? আবার আরেকটা যে রেখা মাইনাস ছিল, নিয়ে। আরেকটা যে রেখা ছিল ওটা আমাদেরকে নিতে হবে কিভাবে? মাইনাস নিয়ে। তো মাইনাস নিয়ে নেওয়ার মাইনাস জন্য আমরা কি নিয়ে লিখবো? 2x মাইনাস 4, কি ছিল? 2x মাইনাস ওয়াই আচ্ছা 2x প্লাস মাইনাস y, 2x প্লাস 1 2x মাইনাস ওয়াই প্লাস 1 প্লাস 1, আবার এই পাশে ছিল হচ্ছে তোমার x মাইনাস 2y মাইনাস 4। x মাইনাস ওয়াই প্লাস 4। ওকে, আচ্ছা। তো এখন আমরা এক কাজ করি, জি। এখন নিব হচ্ছে এখানে মাইনাস, তো মাইনাসটা দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর পাচ্ছি হচ্ছে 2x প্লাস x মাইনাস ওয়াই, তারপর মাইনাস পাওয়া যাচ্ছে প্লাস হচ্ছে তোমার ওয়াই 2y মাইনাস 2 হয়, তো প্লাস প্লাস, ওয়াই। প্লাস হবে না কারণ এই মাইনাসটা তো এই মাইনাসের সাথে গুণ হ্যাঁ, হবে। মাইনাস মাইনাস প্লাস। হ্যাঁ, তাহলে হুম। এই পাশে আসলে তোমার চেঞ্জ হয়ে যাবে, আর এই মাইনাসটার সাথে গুণ হয়ে প্লাস হয়ে যাবে। আবার এই পাশে গেলে প্লাস হবে, মাইনাস 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 প্লাস মাইনাস মাইনাস হয়ে আবার এই পাশে আসার পর প্লাস হবে। সো 1 প্লাস
প্লাস 4 ইজ ইকুয়াল টু প্লাস 0। 4 তো এখান থেকে তুমি পাচ্ছ 3x মাইনাস এটা কত 3y মাইনাস 3y প্লাস প্লাস 5 5 ইজ ইকুয়াল টু 0। তো এখন একটা জিনিস করো, সেটা হচ্ছে কি এইখানেও কি তুমি x এর ভ্যালু বসায় দাও। সো পাচ্ছ হচ্ছে এখানে 3y সমান কত পাওয়া যাচ্ছে 5, বা y সমান পাওয়া যাচ্ছে 5/3। 5/3 5/3। তো একটা y এর ভ্যালু কত পাইছো দেখো তো, এখানে আরেকটা পয়েন্ট কত পাইলা একটা 0,5/3। 5/3 এখন তুমি কি করবা দেখো তো, এখন দূরত্বটা কি হবে বলো তো, শুধুমাত্র y অক্ষের পরিবর্তন যেটা সেটাই দূরত্ব হবে না, যেহেতু x এর কোনো ভ্যালু নাই। তার মানে শুধুমাত্র y অক্ষের পরিবর্তন, তার মানে তুমি এটা কি করবা 3 মাইনাস 5/3 করো, যত হয় সেটাই অ্যান্সার। ওকে। আচ্ছা 3 4/3 মাইনাস 5/3 করলে হয় হচ্ছে 9 মাইনাস 5 ডিভাইডেড বাই 3 সমান সমান 4/3। 4/3। 4/3 4/3 এরকম কি আছে কোথাও? হ্যাঁ আছে, এই আমাদের সি নাম্বার, এটা হচ্ছে আনসার, ঠিক আছে। আচ্ছা, এই দেখো এখন এখানে কি বলছে, দুইটা রেখা দেওয়া আছে, বলছে এদের রেখাদের লম্ব দূরত্ব কত। আচ্ছা আমরা কি লম্ব দূরত্বের কনসেপ্ট পড়ছি এখনো? আচ্ছা, এই যে দেখো, না ভাইয়া একটু পরে পড়তেছি আমরা লম্ব দূরত্বটা, এটা একটু এখানে আসবে। আচ্ছা ঠিক আছে, ওকে। সমান্তরাল দুটি সমান্তরাল রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব এরকম হয়। আমরা কি জানি যে সমান্তরাল রেখার ইকুয়েশন কি রকম হয়, ax প্লাস by প্লাস c1 ইজ ইকুয়াল টু 0, আর একটা ax প্লাস by প্লাস c2 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। কারণ সমান্তরাল রেখার কি হয়, x এর সহগ y এর সহগ সেমই থাকে, জাস্ট খালি আমাদের কনস্ট্যান্টের ভ্যালুটা আলাদা থাকে। তো এইরকম কেস যদি আমরা দেখি দুইটা রেখার ক্ষেত্রে, তাহলে আমরা ধরে নিব কি ওই দুইটা রেখা সমান্তরাল রেখা। অর্থাৎ তোমার কাছে এরকম একটা রেখা আছে 2x প্লাস 4y প্লাস 2x প্লাস 4y প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে 2x প্লাস 4y প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। তার মানে আমরা ধরে নিব কি, আমরা ধরে নিব এই দুইটা রেখার সমান্তরাল, কারণ এখানে x এর সহগ সমান্তরাল 2, এখানে x এর সহগ 2, এখানে x এর সহগ 4, এখানে x এর সহগ 4, বাট এখানে কি c1 আর c2 টা আলাদা। C1 আবার এরকম হইতে পারে অনুপাতটাও সেম হইতে পারে, ধরো এরকম হইছে 2x প্লাস 4y প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 একটা, আর একটা হচ্ছে x প্লাস x প্লাস 2y প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। দেখো এইখানেও কিন্তু অনুপাতটা সমান সেম, দেখো 2 মানে কি 2/1 ইজ ইকুয়াল টু দেখো 4/2, দুটোই 2 না। তার মানে এই দুটো রেখাও কিন্তু সমান্তরাল। বাট একটা জিনিস মাথায় রাখবা, একটা জিনিস তোমরা অলওয়েজ মাথায় রাখবা, যে দুটি সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব যখন বের করবা, তখন অলওয়েজ কি সহগগুলাকে সেম বানায় ফেলতে হবে, দুটা সরলরেখার সহগকে সেম বানায় ফেলতে হবে। তো এই দুটা সরলরেখার সহগকে সেম বানাইতে কি করা লাগবে দেখো, এখানে x এর সহগ 1, y এর সহগ 2, এখানে x এর সহগ কত 2, y এর সহগ 4। তার মানে এই যে আমাদের রেখাটা আছে বা সমীকরণটা আছে, এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে কি দুইটারই x এর সহগ সেম হয়ে যাবে না? ফরমেশনটা তখন কি এই যে এই ফরম্যাটে চলে আসবে না? তো এই জি ফরম্যাটে আনতে হবে, ভাইয়া অলওয়েজ এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ সেম করে নিয়ে আসতে হবে। কারণ আমরা যদি জানি যে অনুপাতটা যদি সেম হয়, অনুপাতটা যদি সেম হয়, তাহলে কি করতে হবে, ওই যে অনুপাতটা পাইলা এটা সমান কত 4/2 সমান কত 2। তার মানে এই 2 দ্বারা যদি তুমি এই রেখাটাকে ভাগ করো, তাহলে কি হবে দেখবা যে সহগ এক হয়ে গেছে। তার মানে আমরা এটাকে 1 নাম্বার রেখা ধরতেছি, এটাকে 2 নাম্বার রেখা ধরতেছি। আমরা 1 নাম্বার রেখাকে 2 দ্বারা ভাগ করলাম, 2 দ্বারা ভাগ করলে পাওয়া যাবে x প্লাস 2y, আর এখানে 3 কে 2 দ্বারা ভাগ করলে পাওয়া যাবে 3/2 ইজ ইকুয়াল টু 0। এখন দেখো কি হয়েছে, এখন আমাদের কিন্তু দুইজনের সহগ সেম হয়ে গেছে। এই সময় এখন আমরা কি করতে পারবো, এই দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবো বা বের করা পসিবল হবে, ঠিক আছে। আচ্ছা, ভাইয়া নিচেরটাকে 2 দ্বারা গুণ করলেও হতো না? হ্যাঁ নিচেরটাকে 2 দ্বারা গুণ করলে হইতো, একই কথা। কিন্তু এখন দেখো তোমার তো আলটিমেটলি তাহলে পরবর্তীতে এস, ভগ্নাংশ আসতো না? বুঝি নাই। তাহলে আর নিচেরটাকে গুণ করলে নিচেরটাকে বেশি ভালো হতো, তাইলে তাহলে ভগ্নাংশ। ভগ্নাংশ আচ্ছা আসতো আচ্ছা না? ঠিক আছে, ওইটা করলেও হইতো, ভগ্নাংশ আসতো না। আমি তোমাকে জাস্ট এটা একটা কেস দেখাইলাম যে এরকম করতে হবে, ঠিক আছে। ঠিক বুঝছো আছে। কি আমার কথা, আমি জাস্ট একটা কেস দেখাইছি। তবে আরেকটা জিনিস কি দেখো, তুমি কিন্তু এই ভগ্নাংশগুলো ইজিলি করতে পারবা, বাট কথা হলো যে এইগুলো গুণ করতে যায় দেখবা অনেক অনেক সময় বড় সংখ্যা দিছে সহগে। তো গুণ করতে যায় দেখবা যে তখন আবার স্কোয়ার করে রুট করতে গেলে তোমার প্রবলেম পড়তে পারো নিচে, কারণ নিচে তোমার a স্কোয়ার প্লাস b স্কোয়ারের রুট ওভার থাকে। তো এখানে যদি বড় সংখ্যা আসে, এখানে যদি বড় সংখ্যা আসে, তখন তোমরা কি করবা, একটা প্রবলেম ফেস করবা, যেহেতু তোমাদের ক্যালকুলেটর ইউজ করা যায় না, ঠিক আছে। ওটা তোমরা দেখবা, তোমরা দেখলেই বুঝবা। যদি এখানে ছোট ছোট সংখ্যা থাকে, এখান দিয়ে ছোট ছোট সংখ্যা থাকে, তাহলে হচ্ছে তোমরা গুণ করে ফেলবা। আর যদি দেখো যে ছোট সংখ্যা না থেকে বড় সংখ্যা থাকতেছে, তখন তোমরা ভাগই করবা।
ছোট করে নিয়ে আসবা। কারণ তুমি ভগ্নাংশের বিয়োগফল খুব একটা কঠিন না তোমাদের জন্য, ঠিক আছে? ভগ্নাংশের বিয়োগফল খুব একটা কঠিন না তোমাদের জন্য। আমরা সব টাইপের কেসই দেখবো, যখন দেখবো সহগগুলা ছোট ঠিক আছে তখন ভাইয়া। গুণ করব, আর যখন হচ্ছে তোমার সহগগুলো বড় থাকে তখন ভাগ করব, ঠিক আছে? বুঝছো ঠিক কি আছে। ব্যাপারটা? আচ্ছা, তো দেখো এইখানে কি কেস আছে। একটা আছে হচ্ছে তোমার x মাইনাস ওয়াই প্লাস ফোর ইজ ইকুয়াল টু জিরো, আর একটা আছে হচ্ছে কি দেখো তো, x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। তো এখন তুমি একটা জিনিস দেখো, এখানে x এর সহগ y এর সহগ সেম, তো আমরা কি বলতে পারবো যে এই দুইটা রেখা সমান্তরাল, এই দুইটা রেখা সমান্তরাল। তো দুইটা রেখা যদি সমান্তরাল হয়, আমরা কি জানি সমান্তরাল রেখাদের মধ্যবর্তী দূরত্ব c1 মাইনাস c2 মোট করলাম ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ারটা কি x এর সহগ, বি স্কোয়ার হচ্ছে y এর সহগ। তো এখন আমরা এইখানে দেখি কি আছে। দেখো c1 সমান 4 আর c2 সমান কি, c2 মানে নাই, মানে তার মানে কি জিরো আছে, c2 না থাকা মানে কি বলতো, জিরো আছে। তো এখন আমরা কি করবো, 4 মাইনাস জিরো করলাম, মোট করে দিলাম রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করলে কি হবে, এখানে 1 এখানে 1, তার মানে এ স্কোয়ার প্লাস মাইনাস 1 হোল স্কোয়ার। তো এখন আমরা পাইলাম হচ্ছে, নিচে পাইলাম কত, 1 আর 1 2, আর উপরে পাইছি হচ্ছে 4, 4 বাই রুট 2 সমান সমান 2 রুট 2, ঠিক আছে? 2 রুট 2 আমাদের বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার, 2 রুট 2। বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, তো আগের আগের জিনিসটা, আগের যে কনসেপ্টটা আমরা বললাম ওটা তো ক্লিয়ার হয়েছে নাকি, যে আমরা গুণ ভাগের ব্যাপারটা কিভাবে দেখবো? ওইটা তোমরা প্র্যাকটিস করতে করতে জি বুঝে যাবে যে ভাইয়া। কখন গুণ করলে সুবিধা হবে, কখন ভাগ করলে সুবিধা হবে। এটা হামারি কিছু না। আচ্ছা, আচ্ছা, কোনো সরলরেখা থেকে কোনো নির্দিষ্ট দূরত্বে অবস্থিত সমান্তরাল সরলরেখার সমীকরণ। আচ্ছা, এখন তোমাকে বলে দিছে যে একটা সরলরেখা থেকে নির্দিষ্ট দূরত্বে আরেকটা সরলরেখা অবস্থান করতেছে, তাহলে সেই সরলরেখার সমীকরণটা কি হবে? এটা তো আমরা জানি, কারণ নির্দিষ্ট দূরত্ব বলে দিলে আমরা কি জানি, সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে আমরা কি সূত্রটা পড়ছি না, যে সমান্তরাল সরলরেখা যদি হয় তাহলে একটা কি হবে, c1 মাইনাস c2, শেষ খেলা, c1 মাইনাস c2 করে দিলাম, আর হচ্ছে রুট ওভার কি আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো যেহেতু সমান্তরাল সরলরেখা বলছে, তার মানে আমাদের কাছে যদি একটা ইকুয়েশন দিয়ে দেয় সরলরেখার, একটা হচ্ছে কি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, তাহলে আমাদের ধরে নিতে হবে অপর সরলরেখাটা কি হবে, অপর সরলরেখাটা আমরা ধরে নিব ওইটাও এ এক্স প্লাস বি ওয়াই, বা c1, সি এর জায়গায় আমরা জাস্ট খালি কে ধরে নিব, বা c2 ধরে নিব। এটাকে c1 ধরলে এটাকে c2 ধরে নিব, একই কথা, যে কোনো কিছু ধরতে পারো, c2 সমান জিরো, ঠিক আছে? তো তুমি c2 ধরলে, আচ্ছা, তোমরা যদি সি টু ধরো তাহলে তোমরা c1 মাইনাস c2 ধরবা, আর যদি কে লেখো তাহলে কে কে মাইনাস সি লিখবা, অ্যাজ ইউর উইশ। এটা কোনো আহামরি কিছু না। তো এখন এই যে দূরত্বটা, তার মানে তুমি কি জানো, নির্দিষ্ট দূরত্ব, তোমাকে নির্দিষ্ট দূরত্বের কথা বলছে, অলরেডি কি দিয়ে দিছে বলতো, ডিস্টেন্সটা দিয়ে দিছে। সো তোমার এখানে ধরো ডিস্টেন্স দিয়ে দিছে হচ্ছে এম, তার মানে এম সমান তোমার এটা ধরে নিতে হবে। ধরে নেওয়ার পর এটাকে সলভ করলে তুমি এই যে এখানে c2টা আননোন ছিল, এই আননোনটার ভ্যালু তুমি পেয়ে যাবা, আননোনটার ভ্যালু তুমি পেয়ে যাবা। তো কিন্তু কথা হলো এখানে তুমি আননোনটার দুটা ভ্যালু পাবা, একটা পাবা না, যেহেতু মোড আছে, মোডকে যখন তুলে দিবা তখন কি পাবা, প্লাস মাইনাস পাবা। মোডটাকে তুলে দিলে প্লাস মাইনাস পাবা, তার মানে আলটিমেটলি তুমি এরকম নির্দিষ্ট দূরত্বে যদি সরলরেখা বের করতে চাও, কখনোই কি একটা সমান্তরাল সরলরেখা বের করতে পারবা না, দুইটা বের করতে হবে। এখন এই দুইটা যে বের করবা, এটার একটা কিন্তু ফিজিক্যাল মিনিং আছে, এটা কিন্তু সত্য, যে ফিজিক্যালি এটা কিন্তু আসলে একটা সত্য ঘটনা। কিভাবে দেখো, ধরো তোমাকে এইখানে একটা সরল রেখা দিয়ে বলছে এর সমান্তরাল সরল রেখা বের করো, তো বলছে কত দূরত্বে, 10 একক দূর। তো তুমি যদি 10 একক দূরত্বে সমান্তরাল সরলরেখা বের করতে চাও, ধরো এইদিকে বের করলে একটা, হইলো না সমান্তরাল? আচ্ছা, এখন হইছে। আবার এইদিকে যদি 10 একক দূরে বের করো, এইদিকেও তো 10 একক দূরে একটা সমান্তরাল রেখা বের করা পসিবল নাকি? তার মানে দেখো তো আলটিমেটলি কয়টা বের করলা, দুইটা বের করলা না, দুইটা। সো আমরা যে এইখান থেকে দুইটা পাবো, আমাদেরকে যদি বলে যে নির্দিষ্ট দূরত্ব অবস্থিত দুইটা সমান্তরাল সরলরেখা বের করো, তারপরেও তোমার এইটা করলেই হবে। আর যদি একটা বের করতে বলে, তারপরে এটা করলেই হবে। তুমি একটা করতে চাইলেও কি অটোমেটিক দুইটাই বের হয়ে চলে আসবে, জাস্ট খালি এই যে এই সিটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো দেখো আমাদের এখানে কি বলছে, একটা রেখা দিয়ে বলছে কি 2 একক দূরবর্তী সমান্তরাল সরলরেখার সমীকরণ কি। তো আমরা ধরে নিচ্ছি যে আমাদের যে 2 একক দূরবর্তী সমান্তরাল সরলরেখা আছে, তার সমীকরণ হবে 12x মাইনাস 5y মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? তো এখন এখানে তো 7 লেখা যাবে না, এখানে তো 7 লেখা যাবে না, এখানে আমরা সি ধরে নিব, এখানে আমরা সি ধরে নিব।
এখানে আমরা সি ধরে নিব। তো সি যদি ধরে নেই তাহলে আমরা কি জানি, যেহেতু 2 একক দূরবর্তী বলছে তার মানে কি আমাদের ডিসটেন্সটা দেওয়া আছে। তো 2 ইজ ইকুয়াল টু কি হবে, মোড অফ 7, মানে এখানে দেখো সি ওয়ান এর ভ্যালু কি ছিল, -7 ছিল না, -7, এটা প্লাস ধরে নিবা, এই সিটা অলওয়েজ প্লাস ধরে নিবা, তাহলে ক্যালকুলেশনের জন্য সুবিধা হবে। আচ্ছা, -7 মাইনাস সি, এখানে একটা মোড দিলা, দেওয়ার পর রুট ওভার করে দিলা কত, 12 স্কোয়ার প্লাস -5 স্কোয়ার। আচ্ছা, তো 12 স্কোয়ার আর 5 স্কোয়ার কে করলে কি হয়, 13 স্কোয়ার, তার মানে 13 হবে, 13 এর সাথে গুণন হলে হবে 26, তার মানে সমান হবে 26 -7 মাইনাস সি। এখন মোটকে তুলে দাও, মোটকে তুলে দিলে হবে কি, মোটকে তুলে দিলে হবে +-26 ইজ ইকুয়াল টু -7 মাইনাস সি, অথবা তুমি এখানে মাইনাস কমন নাও, প্লাস সি হইলো। এখন মাইনাস কে এই পাশে পার করে দাও, মাইনাস কে পার করে দিলে প্লাস মাইনাসই থাকবে, প্লাস মাইনাসই থাকবে, 26 7 প্লাস সি। ঠিক আছে, এরকম হয়েছে। এখন তুমি একবার প্লাস নাও একবার মাইনাস নাও। প্লাস নিলে কি ঘটনা ঘটে, প্লাস নিলে ঘটে হচ্ছে তোমার, যখন তুমি প্লাস নিবা ভাইয়া, তখন, হ্যাঁ বুঝি নাই, বলো। ভাইয়া স্ক্রিনটা চলে গেছে। আচ্ছা, স্ক্রিন চলে গেছে। জি আচ্ছা, ভাইয়া, কতক্ষণ আগে গেছে? এই যে 10 সেকেন্ড হলো, আচ্ছা ঠিক আছে, 5-10 সেকেন্ড। ওকে। তো এখন কথা হলো, দেখো এখানে আমরা কি করছিলাম, মোড তুলে দেওয়ার পর এখানে প্লাস মাইনাস লিখছিলাম, আর এখানে -7 ছিল, -3 ছিল, যেখান থেকে আমরা মাইনাসটা কমন নিছিলাম। ঠিক আছে, মাইনাসটা কমন নিছিলাম, আর মাইনাসটাকে এই পাশে পাঠিয়ে দিলে প্লাস মাইনাসই থাকে, কোনো চেঞ্জ হয় না। এখন আমাদের কথা হলো কি, এখন এই 26 কে একবার প্লাস ধরতে হবে, একবার মাইনাস ধরতে হবে। যখন তুমি প্লাস ধরবা তখন কি 7টা এই পাশে আসবে, আসতে কি হবে, 19 হবে, তার মানে সি এর ভ্যালু হবে কত, 19। আবার যখন মাইনাস ধরবা তখন সি এর ভ্যালু কি হবে, এই পাশে গেলে -33 হবে, সি এর ভ্যালু হবে -33। তো এখন কথা হলো, তুমি সি এর ভ্যালুটা বসাও এখানে, একবার 19 বসাও, 19 বসালে কি হয় দেখো তো, এই প্রথমটা 12x মাইনাস 5y প্লাস 19 মিলে গেছে না, এই নাম্বারটা জি ভাইয়া। মিলে গেছে। আবার দেখো তুমি যখন 33 বসাবা তখন কি হয়, -33, দেখো -33 আছে কোথাও, নাই, -33 নাই, এখানে কিন্তু হুম, +33 আছে। ভুলেও এই সব জায়গায় পোলাপান খুবই গরমিল করে, অ্যাডমিশনের সময় এইসব জায়গায় পোলাপান খুবই ভুল করে। এই যে হুট করে কি করবে, আচ্ছা ঠিক আছে -33, ও -33 পেয়ে গেছি, তাহলে -33 বসাই দিল, ও ঠিক আছে, এটা ঠিক আছে। এরকম ভুল করা যাবে না, তাড়াহুড়ার কোনো দরকার নাই, ঠিক আছে, তাড়াহুড়ার কোনো দরকার নাই। কারণ এই সব জায়গায় যদি তোমরা মার খারাও তাহলে কি খুবই পস্তাইতে হবে, এইসব জায়গায় মার খারাইলে খুবই পস্তাইতে হবে, কারণ এইসব অনেক কি সহজ ম্যাথ। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, লম্ব দূরত্ব বিষয়, লম্ব দূরত্ব বলতে এতক্ষণ আমরা শিখতেছিলাম কি, একটা রেখা থেকে আরেকটা রেখার লম্ব দূরত্ব, বাট এখন আমরা লম্ব দূরত্বটা শিখবো কি, একটা বিন্দু হতে একটা রেখা, একটা বিন্দু হতে একটা রেখা। তো ধরে নিচ্ছে এই বিন্দুটা হচ্ছে x1 y1, আর আমাদের এই রেখার ইকুয়েশনটা হচ্ছে ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0। এখন কথা হলো যে এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব হবে, এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব হবে ax1 প্লাস by1 প্লাস c ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আগেরটার মতোই অনেকটা সূত্র, বাট ওইটা কি সমান্তরাল রেখার সময় জাস্ট এখানে c1 c2 ছিল, বাট এখানে নিচের পার্টটা সেম, উপরের পার্টটাই জাস্ট কি করতে হয়, এই এক্স এর জায়গায় x1, ওয়াই এর জায়গায় y1 লিখে সমীকরণটা মোডের ভিতরে বসাই দিতে হয়। ঠিক আছে, এটাই হচ্ছে কি আমাদের লম্ব দূরত্ব ডি। তো এখন কথা হইলো যে আমরা ম্যাথ দেখি কি ম্যাথ আছে। এখানে আহামরি কোনো কাহিনী নাই, সহজ জিনিসপত্র, এত ঘুরানো পেঁচানোর কিছু নাই। দেখো, মূল বিন্দু থেকে 4 একক দূরবর্তী এবং -1 ঢাল বিশিষ্ট সরলরেখা সমীকরণ কোনটি, দেখো কি দিছে, কোন জায়গায় কোন ম্যাথ দিছে। মূল বিন্দু থেকে 4 একক দূরবর্তী, ঠিক আছে, মূল বিন্দু থেকে 4 একক দূরবর্তী এবং -1 ঢাল বিশিষ্ট সরলরেখা সমীকরণ বের করো। এখন তোমাদেরকে দেখো দুইটা জিনিস দিছে এখানে। প্রথমত আমরা ধরে নিচ্ছি, যেহেতু কি বলছে ঢাল দেওয়া আছে, তো ধরে নিচ্ছি y ইজ ইকুয়াল টু মাইনাস, বায়ো তো বুঝে নাই বলো তো। -1 একটা সমীকরণে ডাল দেওয়া আছে, সো অপশন দেখে অ্যান্সার বলা যাবে। আচ্ছা, অপশন দেখে অ্যান্সার বলবা। জি ভাই, একটা সমীকরণে -1 শুধু ডাল দেওয়া, সো ওইটাই আচ্ছা, তো অ্যান্সার সেটাই হবে। বলতেছি, যদি 1 না থেকে এখানে 2 থাকতো তখন কি করতা, প্রসেসটা তো জানা লাগবে না। জি ভাই, ঠিক আছে, আমি বুঝছি তুমি এটা পারছো, এটার ক্ষেত্রে তুমি অপশন টেস্ট করে পারতেছো, বাট যদি -1 না থেকে অন্য কিছু থাকে তখন ফুল প্রসেস তো ভাই জানা আছে, সো সলভ করতে পারবো। সলভ করতে পারবা, জি ভাইয়া। সবাই পারবা।
ভাইয়া দেখাই দেন। এখন দেখো ক্লাসটা তো সবার জন্য, তো সবাই পারতে হবে। যদি না পারে তাহলে দেখা দিই। দেখো, প্রথমত তুমি অপশন টেস্ট করে এখানে পারতেছো। দেখো এখানে এক্স এর জায়গায় দেখতে হবে যে আসলে বেসিক্যালি এখানে ঢালটা কত আছে। আমরা কি জানি একটা রেখার ঢাল কি রকম হয়? একটা রেখার ঢাল মাইনাস। তার মানে তোমার অবভিয়াসলি এখানে আমরা লিখতে পারবো ওয়াই ইজ ইকুয়াল টু, এই দেখো একটা জিনিস মাথায় রাখো, এরকম ভাবে দেখো এখানে টেস্ট করলে হয়ে যাচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তার মানে আমাদের ইকুয়েশনটা হওয়ার কথা কি, ঢালটা -1, তার মানে ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস সি। তো এটাকে এই পাশে পাঠাও, তাহলে হয় ওয়াই প্লাস এক্স ইজ ইকুয়াল টু সামথিং, বা তোমার এখানে মাইনাস সিডি ইজ ইকুয়াল টু 0। তো এখন দেখো এইটার সাথে রিলেটেবল কোনটা। তোমরা যেটা বলতেছো অপশন টেস্ট করা, এটা হচ্ছে এরকম ভাবে দেখা লাগতেছে। তো এখানে দেখো যে রিলেটেবল কোনটা, ওয়াই প্লাস এক্স কোথায় আছে, ওয়াই প্লাস এক্স কোথায় আছে, শুধুমাত্র এ নাম্বারে আছে না, শুধুমাত্র এ নাম্বারে আছে না। তার মানে আমাদের এ জি নাম্বারটাই ভাই। অ্যান্সার হবে, এ নাম্বারটাই অ্যান্সার হবে। কিন্তু কথা হলো যে এভাবে দেখলে তো হবে না। তো যদি আমাদের ঢালটা 1 না থেকে অন্য কোনো কিছু থাকে, তখন তোমাদের আবার এরকম ভাবে দেখে অপশন টেস্ট করতে হবে। আবার এরকম আছে যে দুইটা জায়গায় তোমার একই কাহিনী করছে, দুইটা জায়গায় একই কাহিনী করছে। ধরো এখানে এসে তোমার দুইটা অপশন দিয়ে দিল সেম, এরকম দিল ওয়াই মাইনাস এক্স, আরেকটা জায়গায় দিল সরি ওয়াই প্লাস এক্স, আবার দিল ওয়াই প্লাস এক্স, অপশনে যে যাই দিল একটাতে 8, আরেকটাতে দিল 4+3 4√2। তো এখন কোনটা হবে, এখন কোনটা হবে, ঠিক আছে? তো এরকম কেস থাকলে তো তোমাকে ফুল প্রসেসে করতে হবে, বুঝছো? কয়েকটা জিনিস মাথায় রাখো, এগুলো হচ্ছে তোমার টেকনিক, এগুলো হচ্ছে শিখতে হবে। মানে এগুলো আসলে তোমাকে টাইম বাঁচায় দিবে। যে এই যে কাহিনী হুট করে তোমার মাথাটা খুলতেছে কিনা, এটা অ্যাডমিশন টাইমে অনেক বেশি কাজে দেয়। তো তোমরা এইভাবে জাজ করবা যে প্রথমত যদি দেখো যে না একটাই ঢাল আছে, ঠিক আছে, ওইটা মিলে গেছে, ওইটাই শেষ। বাট কথা হলো যে যখন তোমার এরকম কম্পারিজন আসবে, তখনই তোমরা ফুল প্রসেসে আসবা, ঠিক আছে? সো তোমার নাম কি ছিল? গুড জব, তুমি অনেক কি ছিল তুমি, অনিক হাসান, যাই হোক ভালো বলছো, ভালো বলছো। এখন কথা হলো দেখো আমরা কি করব এখানে। প্রথমত আমাদের বলছে মূল বিন্দু থেকে 4 একক দূরবর্তী, আর হচ্ছে এত ঢাল বিশিষ্ট, মূল বিন্দু থেকে 4 একক দূরবর্তী, আবার কত -1 ঢাল বিশিষ্ট। তো আমরা ধরে নিছি কি আমাদের রেখাটার সমীকরণ এই যে এইটা, এই যে এইটা না, যেহেতু -1 ঢাল বিশিষ্ট বলছে, তার মানে এটাই তো আমাদের রেখাটার সমীকরণ, ওয়াই প্লাস এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এখন কথা হলো আমরা কি জানি, কোন একটা রেখার দূরত্ব, মানে দূরত্ব দেওয়া আছে 4 একক দূরে বলে দিছে, তো আমরা লিখে নিব এই উপরে মোট দিলাম মূল বিন্দু, যেহেতু বলছে মূল বিন্দু, কিন্তু বলছে দেখো মূল বিন্দু বলছে না, মূল বিন্দু। তো মূল বিন্দু বললে কি 0,0, তার মানে 0,0 থেকে হইলে কি হবে, y1 এর ভ্যালু 0, x1 এর ভ্যালু 0। তো আমরা এখান থেকে বসাই দিলাম, যেহেতু সব 0 প্লাস 0 প্লাস এটা কি প্লাস সি না মাইনাস সি হবে, মাইনাস সি হবে না, মাইনাস সি, যেহেতু প্লাস সি বলছিলাম, তা সে একই কথা, একটা ধরলেই হয়েছে, একটা ধরলেই হয়েছে। এখানে প্লাস সি ধরলাম, প্লাস সি ধরলাম, একটা ধরলেই হয়েছে। আচ্ছা প্লাস সি ধরলাম, তার মানে প্লাস সি ডিভাইডেড বাই রুট ওভার, নিচে কি লিখতেছি আমরা বলো তো, এর সহগ প্লাস এর সহগ, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এখানেও কি 1, এখানেও 1, দুইটাই 1 হবে। এখন বলে দিছে কত একক বলো তো, 4 একক বলছে না, সো 4 লিখে দিলাম, ডিসটেন্সটা লিখে দিলাম। তো এখন দেখো উপরে থাকতেছে রুট সি, আর নিচে থাকতেছে সরি মোট সি, আর নিচে থাকতেছে √2, আর এখানে থাকতেছে 4, এটাকে এর পাশে পাঠিয়ে দাও। তার মানে মডুলাস অফ সি ইজ ইকুয়াল টু 4√2, বা তুমি এখন লিখে দাও সি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4√2, ঠিক আছে? সি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4√2। তো দেখো তুমি এখান থেকে কি পাইছিলা, ওয়াই প্লাস এক্স পাইছো, আর এখান থেকে কি সি এর ভ্যালু পেয়ে গেছো। সো তোমার আলটিমেট ইকুয়েশনটা হয়ে গেছে এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস 4√2, ঠিক আছে? তো আমাদের এ নাম্বারটা অ্যান্সার, ঠিক আছে? বুঝছো? হায়াত নাকি জি ভাই। আশিফা, আশিফা হায়াত, যাই হোক বুঝছো তো? জি ভাইয়া। আচ্ছা এখন দেখো 3x প্লাস 5y ইজ ইকুয়াল টু 2, 2x plus 3y is equal to 0, ax plus by plus 1 is equal to 0। সমবিন্দুগামী হলে a ও b এর মধ্যবর্তী সম্পর্ক বের করো। আচ্ছা এটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? ডাল নিতে হবে, হুম? দুইটা ডাল। এরা সমবিন্দুগামী, তিনটে। সমবিন্দুগামী বলছে, সমবিন্দুগামী বুঝো? প্রথম ভাই, হ্যাঁ প্রথম দুইটা। হ্যাঁ সেটাই বলছে, ওই দুটো যদি সমবিন্দুগামী হয়, প্রথম দুটো যদি সমবিন্দুগামী হয়, তাহলে ax plus by plus 1 এ 1 সমান 0। দেখো কি বলছে, এরা তিনটাই সমবিন্দুগামী। দাঁড়াও এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, কেউ একজন জয়েন করতে হয়তো। ও না, আমার ক্লাস আর 15 মিনিট আছে, সে ওয়ার্নিংটা দিছে, কেউ জয়েন করে নাই। আচ্ছা কি বলতেছিলা দেখি, অনেক বলো তো। বলছি ভাই সমবিন্দু আমি বলছে না, মানে একই বিন্দু দিয়ে অতিক্রম করছে।
হ্যাঁ, হ্যাঁ। তো এইখানে ডাল নিয়ে নিতে হবে, প্রথম দুইটা রেখার ডাল এন্ড দ্বিতীয় এবং তৃতীয় রেখার ডাল সমান ধরে। তাহলে তো এটা তো সমবিন্দুগামী হলো না, এটা তো সবাই সরল রেখা হয়েছে। সরলরেখা। সমবিন্দুগামী বলতে একটা বিন্দু দিয়ে অতিক্রম করবে, একটা বিন্দু দিয়ে। বুঝছো কি ব্যাপারটা? তাইলে ভাইয়া এইখানে প্রথম দুইটা ইকুয়েশন সলভ করলে আপনার যে বিন্দুটা আসবে ওইটা তো একটা সাধারণ বিন্দু। হুম, 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 হুম। তারপর ওইটার মান আপনি যদি থার্ড ইকুয়েশনে বসান তাইলেই তো হয়ে যাবে। ঠিক আছে, এইবার ঠিক আছে। এই জন্যই আমি তোমাকে বারবার জিজ্ঞেস করতেছিলাম যে এটা কি হবে। কারণ দেখো, আমরা বেসিক্যালি অনেক সময় এরকম দেখলেই সমরেখাও ধরে ফেলি, বুঝছো? সবাই সমরেখাও ধরে ফেলি। এই ম্যাপটা এই জন্য এখানে দেওয়া হয়েছে, কারণ এই ম্যাপটা অনেক ইজি। এটা আগের ইয়েতে ছিল। দেখো, এটা সমবিন্দু সম্পর্কিত, মানে কি, এই যে এরকম একটা বিন্দু আছে, এই বিন্দু দিয়ে তিনটা রেখা পাস করতেছে, ঠিক আছে? এরা কিন্তু আসলে সমান্তরাল না বা সমরেখ না। যদি সমরেখ হইতো তাহলে আমরা কি ধরতাম, যে সবগুলোর ঢাল সেম, তখন সবগুলোর ঢাল সেম ধরে করতাম। বাট এখানে কিন্তু সমবিন্দু, তার মানে ঢাল সেম না হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, সো ঢাল আনা যাবে না, ঠিক আছে? বুঝছো অনেক? তো এখানে জি আমাদের ভাইয়া ধরে বুঝছি। এখানে আমাদের ধরে নিতে হবে কি, এর একই বিন্দু দিয়ে গেছে। তার মানে একই বিন্দু দিয়ে যদি যায়, তাহলে আমরা এই যে এই দুটা বিন্দুর যে ছেদ বিন্দু, ওই বিন্দু দিয়ে অবশ্যই তৃতীয় রেখাকে যাইতে হবে। এই দুইটা রেখার ছেদবিন্দু দিয়ে অবশ্যই আমাদের তৃতীয় রেখাকেই যাইতে হবে। তাছাড়া কিন্তু আসলে সমবিন্দু পাওয়া যাবে না, ঠিক আছে? এখান দিয়ে গেলে কিন্তু আসলে সমবিন্দু হবে না। সমবিন্দু হইতে গেলে এইখান দিয়ে যাইতে হবে। এখন কথা হইলো যে আমরা এই দুটাকে সলভ করলে এক্স আর ওয়াই এর ভ্যালু পাবো। এক্স আর ওয়াই এর ভ্যালু যদি আমরা এখানে বসাই, দেখো তখন কি, এ আর বি সম্বলিত একটা ইকুয়েশন পাবো। এ আর বি সম্বলিত একটা ইকুয়েশন পাইলেই আমাদের কাজটা হয়ে যাবে। এটা কি করে দিতে হবে? না না ভাইয়া ভাইয়া, এখন তো করে দিতে হবে এটা? না ভাইয়া। বুঝছো তো? আর যদি লাগে তাহলে আমি করে দিচ্ছি। আচ্ছা দেখো, খুব বেশি টাইম লাগবে না। 3x প্লাস 5y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। আর একটা হচ্ছে কত, দেখো, হ্যাঁ, আমরা দেখো তো 3, আর এই উপরেরটাকে হচ্ছে 2 দ্বারা গুণ করবো, আর নিচেরটাকে 3 দ্বারা গুণ করবো। 2 দ্বারা গুণ করলে এখানে পাওয়া যাচ্ছে 6x, আর এখানে পাওয়া যাচ্ছে 10। আচ্ছা, আমরা আরেকটা স্লাইড নেই। আচ্ছা, এখানে লিখি। তাহলে পাওয়া যাচ্ছে 6x প্লাস 10y মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। আর নিচেরটাতে পাওয়া যাচ্ছে 6x, এটাকে 3 দিয়ে গুণ করলে প্লাস 9y, আর এটা তো জিরোই আছে নাকি, সো আর কিছু লিখলাম না, 0 সমান 0। আচ্ছা, যাই হোক। তো এখন কথা হলো, দেখো, একটা থেকে আরেকটা বাদ দাও, বাদ দিলে এখানে কি পাওয়া যাচ্ছে, y। 9y থেকে 10y থেকে 9y বাদ দিলে কত থাকে, y। y সমান কত হবে, 4। y সমান 4 না? এটাকে এই পাশে পাঠাও, বা এটাকে এখানে রাখলে -4 হচ্ছে। -4 থেকে 0 বাদ দিলে -4 থাকে, সমান 0। বা y সমান পাচ্ছ 4। y সমান যদি 4 পাও, x এর ভ্যালু পাও, পাইতে কি আর কোনো কাহিনী করতে হবে? x এর ভ্যালু বসায় দাও এক জায়গায়, x এর ভ্যালু এক জায়গায় বসায় দাও। বসায় দিলে কি হয় তোমার, 3x, সরি, y এর ভ্যালু বসাও। 4 5 কত, 20 সমান 2। বা এটাকে এই পাশে পাঠাও, পাঠাইলে 3x সমান পাবা -18। অতএব x সমান পাবা কত, -6। -6, x এর ভ্যালু জানো, y এর ভ্যালু জানো, বসায় দাও এই 3 নাম্বার ইকুয়েশনে। বসায় দিলে কি হবে, x এর ভ্যালু জানো -6 গুণন -6a, আর y এর ভ্যালু পাইছো 4, তার মানে +4 b প্লাস 4b প্লাস 1 সমান 0। বা তুমি লিখতে পারবা 4b মাইনাস 6a। মাইনাস পরে কমন নিতে হবে। মাইনাস কমন নিলে তো আমাদের ইয়ের সামনে, ও আচ্ছা, 1 কে তো ওই পাশে পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে। মাইনাস কমন নিছো, মাইনাস কমন নিলে পাচ্ছ 6a মাইনাস 4b সমান 1। 6a মাইনাস 4b সমান 1, সি নাম্বারটা না, সি নাম্বারটা, ঠিক জি আছে। ভাইয়া। আচ্ছা, আচ্ছা, রেখার অন্তর্ভুক্ত কোণ, দুইটা রেখার অন্তর্ভুক্ত কোণ বলতে আমরা কি বুঝবো, ধরো এখানে একটা রেখা আছে, এখানে আরেকটা রেখা আছে, ঠিক আছে। তো এখন এই দুইটা রেখার অন্তর্ভুক্ত কোণ দেখো, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার রেখা, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার রেখা। এখন 2 নাম্বার রেখার অন্তর্ভুক্ত কোণ কোনটা, এইটা একটা। আবার আমরা বললে এটাকেও কিন্তু বলতে পারবো।
তো দেখো এখন আগেও আমরা বলছিলাম যে দুইটা রেখা যখন পরস্পরকে ছেদ করে তখন দুই টাইপের কোণ ক্রিয়েট করে, একটা স্থূলকোণ একটা সূক্ষ্মকোণ। যদি না তারা কি করে, পরস্পরকে লম্বভাবে ছেদ করে। যদি লম্বভাবে ছেদ করে তাহলে তো এত কোনো কাহিনীর দরকারই নেই, ওইখানে আমরা জানি কি m1 × m2 সমান -1, সো অত কোনো ঝামেলার দরকার নাই। সো আমরা এই কেসটাকে অলওয়েজ কি বাদ দিয়ে রাখি। শুধুমাত্র লম্বভাবে ছেদ না করা ব্যতীত, মানে লম্বভাবে ছেদ করা ব্যতীত যত ভাবেই ছেদ করতে পারে না কেন, সেসব ক্ষেত্রে আমাদের এই জিনিসটা ট্রু। এমনকি লম্বভাবে ছেদ করলেও ট্রু। লম্বভাবে ছেদ করলে যে ট্রু না তা না, কিন্তু লম্বভাবে ছেদ করলে এই দিকে আসলে আমাদের কি আসলে বেশি পরিশ্রম করতে হবে, এটা আমাদের দরকার নাই, ঠিক আছে? লম্বভাবে ছেদ করলে আমাদের এদিকে আসার আসলে কোনো দরকার নেই, ঠিক আছে? এখন কথা হলো, ধরো আমাদের বলে দিচ্ছে দুটি রেখার অন্তর্ভুক্ত কোণ কত। আহ বলে দেয় নাই, তো ধরে নিচ্ছি, মানে আমাদের এটা হচ্ছে সূত্র। বলে দিছে যে দুইটা রেখা পরস্পরকে ছেদ করছে, বাট এটাও বলার দরকার নাই। যদি বলে যে অন্তর্ভুক্ত কোণ কত, তোমরা ধরে নিবা দুইটা রেখা পরস্পরকে ছেদ করছে। আর ছেদ করার কারণে কি একটা স্থূলকোণ আর একটা সূক্ষ্মকোণ সৃষ্টি হয়েছে, একটা স্থূলকোণ একটা সূক্ষ্মকোণ সৃষ্টি হয়েছে। তো এখন এই যে এদের অন্তর্ভুক্ত কোণটা আসলে কত হবে, ধরে নিচ্ছি এদের অন্তর্ভুক্ত কোণ থিটা। যদি এদের অন্তর্ভুক্ত কোণ থিটা হয় তাহলে আমরা কি লিখবো, থিটা ইজ ইকুয়াল টু, বেসিক্যালি এটা এরকম না, এটা এরকম ভাবে আসে, tan থিটা ইজ ইকুয়াল টু tan এটা হচ্ছে m1, একটা রেখার ঢাল m1 - m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। তো থিটা সমান কি হবে, ট্যানটা এই পাশে চলে আসবে, থিটা সমান হবে tan ইনভার্স m1 - m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের থিটার সূত্রটা। আবার চাইলে ধরো যে তোমাকে ঢালটা এইভাবে দেয় নাই, অ্যাঙ্গেল দিয়ে দিছে। অনেক সময় কি অ্যাঙ্গেল দিয়ে দেয় না, একই কথা। ওই সময় তুমি সরাসরি কি করবে, অনেক সময় ঢাল বলে দেয় যে এই রেখার ঢাল এত, ওই রেখার ঢাল এত। অনেক সময় বলে যে এই রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, ওই রেখা এত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তো তখন তুমি সিম্পলি কি করবা, থিটার ভ্যালু বের করার জন্য লিখবা হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু, ওটার আরেকটা শর্টকাট আছে বুঝছো, ওটার একটা শর্টকাটও আছে, শিখে দিবনি যদি এরকম ম্যাথ সামনে পড়ে। যদি তোমাকে বলে দেয় যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এত কোণ আছে, আবার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অত কোণ আছে, সেই ক্ষেত্রে আরেকটা শর্টকাট আছে, ওইটাও তোমরা শিখে দিবনি। ওকে, তো যাই হোক, এই সূত্র তো আমরা জানি নাকি, এগুলো কিন্তু আমরা একাডেমিক করছি অনেক। আচ্ছা দেখো, ওয়াই সমান বি এবং আরেকটা সরল রেখা দিয়ে দিছে, রেখাদের অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণের মান কত। আচ্ছা এখানে একটা জিনিস আমরা মিস করছি, সেটা হচ্ছে এই যে প্লাস নিলে সূক্ষ্মকোণ পাওয়া যায়, মাইনাস নিলে স্থূলকোণ পাওয়া যায়। আগের বার যখন আমরা সমদ্বিখণ্ডক পড়তেছিলাম তখন কিন্তু একটা শর্ত ছিল এখানে, a1 a2 প্লাস b1 b2 ভ্যালু নিয়ে আমাদের কি কাজ করা লাগতেছিল, বাট এখানে কোনো কাহিনী নাই। এখানে প্লাস নিলে তুমি কি পাবা, সূক্ষ্মকোণ, আর মাইনাস নিলে স্থূলকোণ, ঠিক আছে? এখানে কিচ্ছু ভাবার দরকার নাই, কোনো কন্ডিশন নাই। এখানে প্লাস নিলে সূক্ষ্মকোণ পাবা, মাইনাস নিলে স্থূলকোণ পাবা। আর আগের ক্ষেত্রে ওই a1 a2 প্লাস b1 b2 চিহ্ন যেরকম হইতো, ওইটাই হইতো স্থূলকোণের জন্য, ঠিক আছে? মানে সমদ্বিখণ্ডকের সমীকরণ যখন বের করতেছিলাম তখন এই এই জিনিসগুলো উল্টাপাল্টা হয়, বুঝছো? এই জিনিসগুলো খুবই কনফিউশন ক্রিয়েট করে পরীক্ষার সময়। তো এগুলো মাথায় রাখবা, ওকে? বুঝছো কি তোমরা? জি ভাইয়া। আচ্ছা, ওকে, এখন হচ্ছে আমরা আমাদের পরের জিনিসটাতে যাই। তো ওয়াই সমান বি, আর কি বলছে, আচ্ছা ওয়াই সমান বি মানে কি বলতো? ওয়াই সমান বি বলে দিচ্ছে, ওয়াই সমান বি বলা মানে কি বলতো, কেউ বলতে পারবা? এক্স অক্ষের সমান্তরাল রেখা। হ্যাঁ, এক্স অক্ষের সমান্তরাল। আর এক্স অক্ষের সমান্তরাল রেখার ঢাল কত, এটা কেউ বলতে পারবা? 0 ডিগ্রি হবে। 0 ডিগ্রি, হ্যাঁ 0 ডিগ্রি, বা ঢাল যদি আমরা বলি ওইটা হচ্ছে 0 ডিগ্রি, বাট tan 0 ডিগ্রি ভ্যালু কত বলতো, জিরো না? জি ভাই। জিরো। তার মানে আমরা এক্স অক্ষের সমান্তরাল হোক বা এক্স অক্ষের সমীকরণ হোক, যাই হোক না কেন, ওই রেখার ঢাল বা এক্স অক্ষের ঢাল বলি না কেন, ওইটার ঢাল হবে অলওয়েজ জিরো। তার মানে আমরা কি দেখো তো, এখানে m1 এর ভ্যালু কিন্তু জিরো পেয়ে গেছি অলরেডি। এখন m2 এর ভ্যালু বের করার জন্য কি আমাদের আহামরি কোনো কষ্ট করতে হবে? আমরা বলছিলাম না m2 একটা রেখার ঢাল কিরকম ভাবে বের করে, যদি এরকম ভাবে থাকে আমরা কি জানি একটা রেখার ঢাল কি হয়। তখন m2 সমান লিখবা হচ্ছে কি মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। এক্স এর সহগ কি আছে, √3, ওয়াই এর সহগ কি আছে, -1। মাইনাসে মাইনাসে কাটা, বা m2 সমান কত পাইছো, √3। m2 সমান পাইছো √3, m2 সমান পাইছো √3। তো এখন এই যে একটা শর্টকাট বলতে আমি কি বলতেছিলাম, এই ম্যাথটা তোমার এভাবে এত করারও দরকার নাই। দেখো m2 মানে √3, তার মানে কি, এইখানে দেখো তুমি বলছিলা এক্স অক্ষের সমান্তরাল, তার মানে বা এক্স অক্ষের সমান্তরাল, সো সেই ক্ষেত্রে এটার অ্যাঙ্গেল কি ছিল এক্স অক্ষের সাথে, 0 ডিগ্রি। অ্যাঙ্গেল ছিল এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি। আর এটার জন্য এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেল কত হবে বলো তো?
এই রেখাটার জন্য এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেল 60 ডিগ্রি না? 60 ডিগ্রি হওয়ার কথা না? ট্যান ইনভার্স √3 সমান কত বলো তো? 60 ডিগ্রি না? একজন রেসপন্স করো প্লিজ। জি ভাইয়া। 60 ডিগ্রি। তো এখন তোমার এটাকে, এই যে বড় একটা সূত্র আমরা শিখছি, ওই সূত্র যাওয়াই লাগবে না, সরাসরি তুমি দেখো একটা রেখা আছে 0 ডিগ্রিতে আর একটা আছে 60 ডিগ্রিতে, তার মানে এদের মধ্যবর্তী কোণ কত হবে? 60 ডিগ্রি, ঠিক আছে? বুঝছো? বুঝছো? আর যদি তোমরা বলো না আমরা ওই ওই প্রসেসেই করবো, তাহলে ওটাও করতে পারো। ওইটার জন্য কি লিখতে হবে? থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স m1 মাইনাস m2। m1 এর ভ্যালু কত ছিল? 0 মাইনাস m2 এর ভ্যালু কি? √3। ওইগুলা তো এইভাবে করার দরকার নাই ভাইয়া। ওই প্রশ্ন দেখলে বলে দেওয়া যায় যে কোনটা অ্যান্সার হবে। হ্যাঁ, সেটাই তো বলছি যে এরকম ভাবে শুধু প্রশ্ন দেখলে না, শুধুমাত্র এটার জন্য না, যে কোনোটার জন্যই তুমি কি চাইলে এটা করার দরকারই নেই। এই যে এইভাবে আমি যে বললাম না, এটা তো তোমরা বেসিক্যালি প্রশ্ন দেখলে কেন বলতে পারতেছো বলো তো? এই যে এই বেসিকটার জন্য, ঠিক আছে? প্রশ্ন দেখলেই কেন বলতে পারতেছো বলো তো? কারণ এই বেসিকটা তোমাদের মাথায় অলরেডি গেঁথে গেছে। বাট তারপরেও যদি কেউ প্রশ্ন দেখে নাও বলতে পারো, এখন হুদায় হুদায় তো মার্কসের দিবা না, তখন তোমরা এইভাবে টেস্ট করে নিবা, ঠিক আছে? তখন তোমরা এইভাবে টেস্ট করে নিবা, ঠিক আছে? হ্যাঁ, হবে কি 1 + 0, মানে ওই যে tan ইনভার্স মাইনাস √3, যাই হোক আলটিমেটলি এটার ভ্যালু এরকম থাকে, তখন তোমরা এটা পেয়ে যাবে। ওকে, আচ্ছা। এখন দেখো এখানে কি বলছে। এখানে একটা সরলরেখা দেওয়া আছে, এখানে একটা সরলরেখা দেওয়া আছে। সরলরেখা দ্বয়ের মধ্যবর্তী অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণের মান কত? এখানে কি বলছে? সূক্ষ্মকোণের মান বলছে না? আগেরবার কি বলছিল? আগেরবার আগেরবার কি বলছিল বলো তো? আগের ম্যাথটা যে করলাম ওইখানে কি বলছিল? অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণের মান। আগেরবারও কিন্তু অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণের মান বলছিল, ঠিক আছে? এবারও কি বলছে? অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণের মানই বলছে। কই দাঁড়াও, আচ্ছা, অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণের মান বলছে। আমরা কি শিখছিলাম দেখো তো প্রথম স্লাইডে, যখন আমরা অন্তর্ভুক্ত কোণ বলছিলাম, মাইনাস নিলে কি বলো? মাইনাস নিলে স্থূলকোণ আর প্লাস নিলে সূক্ষ্মকোণ। তার মানে আমাদের এই যে এইটার জন্য কি নিতে হবে বলতো? প্লাসটাই নিতে হবে। যখন বলবে সূক্ষ্মকোণ তখন আমাদের কি ইকুয়েশনটা প্লাসই নিতে হবে। আচ্ছা, আমাদের ক্লাস মনে হয় আবার এক্সটেন্ড করা লাগবে, কয়েকটা স্লাইড বাদ আছে ওগুলো করানোর জন্য। আচ্ছা, যাই হোক। তো দেখো আমাদের একটা ইকুয়েশন দেওয়া আছে কি, এখানে এই রেখার ঢাল কত? y ইজ ইকুয়াল টু mx না? তার মানে প্রথম রেখার ঢাল m1 সমান 3। আবার এটার ক্ষেত্রে দেখো তো, এটাকে এই পাশে পাঠাইলে 3y সমান এত, তার মানে এটা সমান তুমি পাবা হচ্ছে 3y সমান x প্লাস 8, বা y সমান পাচ্ছ 1/3 x প্লাস 8, ঠিক আছে? তো এখন তুমি দেখো দুইটা m পাইছো, এখানে m2 পাচ্ছ, m2 এর ভ্যালু পাইছো হচ্ছে 1/3, আর একটা m1 এর ভ্যালু পাইছো খালি 3। তো এখন বলো তো এই দুটো রেখার অন্তর্ভুক্ত কোণের আহ অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণের মান কত হবে? অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণের মান থিটা ইজ ইকুয়াল টু প্লাস নিতে হবে, যেহেতু সূক্ষ্মকোণ বলছে। tan ইনভার্স নিয়ে নাও, নেওয়ার পর বড়টা থেকে বাদ দাও 3 মাইনাস 1/√3, সরি 1/3, আর নিচে লিখবা হচ্ছে 1 প্লাস 1, কারণ 3 আর 1/3 গুণ করলে এটাই হবে। তো এখন এখান থেকে তুমি পাচ্ছ tan ইনভার্স, নিচে পাচ্ছ 2, আর উপরে পাচ্ছ কত? 9 মাইনাস 8, 8/3, নিচে এই তিনটাকে এর সাথে গুণ করো, গুণ করলে হবে tan ইনভার্স 8/6। এটা কাটাকাটি করলে থাকে এরকম tan ইনভার্স 4/3, tan ইনভার্স 4/3 এ নাম্বার, ঠিক আছে? তো এটা কিন্তু তুমি সরাসরি বলতে পারতা না। এটা কি সরাসরি বলার মতো? দেখো তো, না ভাই, এটা কিন্তু সরাসরি না, বলার মতো না। তো একটা রেখা যদি সমান্তরাল দেওয়া থাকে তাইলে সরাসরি বলা হ্যাঁ, যায়। সেটাই, যদি সমান্তরাল দেওয়া থাকে বা কোনো একটা অক্ষের সমান্তরাল দেওয়া থাকে সেই ক্ষেত্রে সরাসরি বলা পসিবল, বাট এরকম কিন্তু সরাসরি বলা পসিবল না। আবার অনেক সময় অনেকে ভুল করে যে এটা তো তাহলে 90 ডিগ্রি হবে, লম্ব লম্ব লম্ব। এই যে এই কেসটা অনেক সময় ভুল করে। দেখো এইখানে কিন্তু 3 পাইছো, এখানে কিন্তু 1/3 পাইছো, এখানে কি -1/3 পাইছো? যদি -1/3 পাইতা তাহলে কি হইতো বলতো? লম্ব রেখা হইতো, ঠিক আছে? তখন 90 ডিগ্রি হইতো। বাট কথা হলো এখানে কিন্তু মাইনাসটা নাই, ঠিক আছে? এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। যদি তুমি একটা m এর ভ্যালু পাইতা 3, আর একটা m এর ভ্যালু পাইতে হচ্ছে -1/3, সেই ক্ষেত্রে তুমি বলে দিতে কি রেখা দুইটা পরস্পর লম্ব, তখন হইতো কি? তখন হইতো লম্ব হইলে কি হইতো? tan ইনভার্স লম্ব হইলে কি হয়? tan 90 ডিগ্রির ভ্যালু কত বলো একজন? আচ্ছা, না অবশ্যই বললাম, বলতে পারো। এটার ভ্যালু হয় ইনফিনিটি, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো এখানে কি বলছে, সমান্তরাল সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? ক্লাস বুঝি নাই, লাস্ট মিনিট। আচ্ছা ক্লাস আমি, টাইম শেষ। আচ্ছা আমি আর একটা লিংক দিচ্ছি, তোমরা জয়েন করো, তাড়াতাড়ি করো।
হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে? জি ভাইয়া। স্লাইড দেখা যাচ্ছে? জি ভাইয়া, সবকিছু ঠিক। ওকে। আচ্ছা, এখন দেখো বলে দিতে কি দুটো সমান্তরাল রেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? এটা কি আমাদের কাহিনী করা লাগবে? এটা আমরা জানি না এটা কিভাবে হয়। দেখো নিচে কি হবে, রুট ওভার থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার সমান কত, 5। আর উপরে হবে হচ্ছে কত, c1 মাইনাস c2, তার মানে মাইনাস 12 প্লাস 3। মোড করে দিছি, নিচে পাচ্ছ কত 5, আর উপরে পাচ্ছ মোড অফ মাইনাস 9, তার মানে কত 9/5, 9/5 বি নাম্বার অ্যান্সার। ঠিক আছে, বুঝছো কি এই ম্যাথটা? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তারপর কি আছে দেখো, -2, 3 বিন্দু হতে x মাইনাস ওয়াই সমান 5 রেখার লম্ব দূরত্ব কত? একটা বিন্দু থেকে আরেকটা রেখার দূরত্ব, লম্ব দূরত্ব। এটা তো আমরা এটার সূত্র আমরা পড়ছি না অলরেডি। তার মানে যে বিন্দুটা আছে x1 y1 এর মানে x এর জায়গায় ওই বিন্দুগুলো বসাইতে হবে, আবার y এর জায়গায় ওই পয়েন্টটা বসাইতে হবে, মানে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা বসাইতে হবে, x1 y1। ঠিক আছে, তার মানে আমরা এখানে লিখবো হচ্ছে, মোট দিলাম, যেহেতু লম্ব দূরত্ব, দূরত্বের বেলা অলওয়েজ কি দূরত্ব পজিটিভ হয়, দূরত্ব অলওয়েজ পজিটিভ হয়, এই জন্য এখানে কি মোড ইউজ করতে হয়। তার মানে x এর জায়গায় -2 বসাও, y এর জায়গায় মাইনাস 3 আছে 3 বসাও, আর এই 5টাকে এই পাশে ফাইভ আনলে কি রুট টু হবে, হবে। -5 হবে। আর ডিভাইডেড বাই রুট ওভার কি হবে বলো তো, রুট ওভার এক্স এর সহগ 1 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার, -1 স্কোয়ার। ফাইভ রুট টু হবে ভাইয়া। আচ্ছা, -1 স্কোয়ার উপরে পাচ্ছ কি দেখো তো, 5 হবে 5। হ্যাঁ, 5 রুট ফাইভ টু রুট হবে, টু 5 রুট 2 হবে, তার মানে উপরে হচ্ছে কত, -10 মোট, নিচে √2, সো 10/√2 সমান 5 রুট 2, বি নাম্বার आंसर। আচ্ছা, যাই হোক, এখন কথা হলো যে আহ, বেশ কিছু কনসেপ্টের ম্যাথ পড়ানো হয়েছে। মোটামুটি অলমোস্ট সব কনসেপ্টই ক্লিয়ার না, সবগুলো টপিক ক্লিয়ার হয়েছে না? আর কোনো টপিক বাদ আছে কি? সরলরেখা 3টা ক্লাসই করছো কে? ভাই, ক্ষেত্র বলে টপিকটা মেবি দেখার নাই। মানে একটি রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্র বল, ওইটা কি দেখাইছেন? হ্যাঁ, ওটা দেখাইছি, ওটা প্রথম ক্লাসে পড়াইছি ক্ষেত্রফলগুলো। প্রথম ক্লাস আমি করি নাই ভাই, ওই জন্য। আচ্ছা, ওইগুলা আমি আমি সেই জন্য বলছিলাম যে 3টা ক্লাস যে করছো সে জানার কথা। আচ্ছা, যাই হোক, অলমোস্ট আমাদের সবগুলো টপিকই ক্লিয়ার। আর দাঁড়াও আরেকটা জিনিস দেখি আসছে কিনা। আর তোমাদেরকে বলছিলাম যে কার কি কি প্রবলেম আছে এগুলা ফাইন্ড আউট করতে, করছো? জি ভাইয়া, প্রবলেম সলভিং ক্লাস কবে নিবেন? তোমরা হচ্ছে প্রবলেম গুলো দিয়ে দিও, আমি শিডিউল জানাই দিব। ঠিক আছে। তোমরা প্রবলেম গুলো ইনবক্সে পাঠিয়ে দিও, ঠিক আছে? আমি প্রবলেম গুলো স্লাইড বানায় তারপর হচ্ছে তোমাদেরকে শিডিউল দিয়ে দিব। খুব দ্রুতই করে দিব, সমস্যা নেই। তোমরা যত তাড়াতাড়ি দিবা প্রবলেম, তত তাড়াতাড়ি। আজকেই তো লাস্ট ক্লাস ছিল, 3টা ক্লাস করে ম্যাথগুলো সবগুলো প্র্যাকটিস করে পাঠিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা, তাইলে তো আজকে ক্লাস শেষ, যেহেতু আজকে তোমরা কেউ বেশি মানুষ জয়েনও করো নাই। তোমরা ধীরে ধীরে মনে হয় তোমাদের আগ্রহ কমে যাচ্ছে না? এখন আগ্রহ কমানো যাবে? এই টাইমটা হচ্ছে তোমাদের বোনাস টাইম। ওদের এইচএসসি পরীক্ষা শেষ শুরুতে হলে তো ওরাও লেগে পড়বে, বুঝো না? কয়দিন পর ওদের এইচএসসি পরীক্ষা শেষ হবে, ওরাও মাঠে যুদ্ধ করতে নামবে। তো তখন তো তোমরা ফ্রি টাইমটা পাই না। তোমাদের যে এই যে কি বলে বোনাস টাইমটা, এটা তো ইউটিলাইজ করতে হবে প্রপারলি, নাকি? দেখো কথা হচ্ছে আসলে ধৈর্যটা অনেক বড় ব্যাপার, বুঝছো? কারণ তোমরা অলরেডি একবার অ্যাডমিশন জার্নি পার করছো, ওই টাইমে ধৈর্য ধরে বসেছিল আবার একটা বছর। আমিও বুঝি যে আসলে এত ডেডিকেটেড, মানে এত বেশি ডেডিকেশন রাখা আমাদের পক্ষে সম্ভব না। মাইন্ড সুইচ করে, তারপর অনেক সময় আমরা ডাইভার্ট হই অন্যান্য দিকে। আর অনেক চিন্তা ভাবনা, মানুষের কথাবার্তা অনেক সময় গায়ে লাগে কানে লাগে, এটা আমরা বুঝি। কিন্তু কথা হলো যে তারপরেও কি, ওই যে গন্ডার চেনো না? আমাদের সবাইকে গন্ডার হইতে হবে, বুঝছো? গন্ডার হইতে হবে, যে কোনো জায়গায় গিয়ে গন্ডার হইতে হবে, যে যা বলতেছে কানে নেওয়া যাবে না। কথা হচ্ছে আমার কাছে যতক্ষণ সময় আছে গন্ডারের মতো চামড়া বানায় গাধার মতো পরিশ্রম করতে হবে, ঠিক আছে?
গাধার মতো পরিশ্রম বলতে গাধার মতো আবার বুদ্ধি ছাড়া পরিশ্রম করা যাবে না, ট্রিকি হইতে হবে প্রচুর। আর আরেকটা জিনিস তোমাদেরকে আমি সবসময় বলবো, যে তোমরা কনফিডেন্ট থাকবা, ভালো কথা, বাট কথা হচ্ছে অনেক সময় তাড়াহুড়ার কারণে ভুল করে ফেলি আমরা অনেক জায়গায়। এই জিনিসটা কখনো করা যাবে না, বুঝছো? কারণ তুমি যেটা তাড়াহুড়ায় ভুল করবা ওইটাই মানুষের বোনাস মার্ক। অনেক কিছু বলবা? সরল ম্যাথ তো ভাইয়া শর্টকাটই করা যায়, প্রায় হ্যাঁ, হ্যাঁ, 80% ম্যাথ মানে বেসিক নিয়ে করা লাগে না। বেসিক নিয়মে করা লাগে, হ্যাঁ ঠিক আছে, এটা তুমি ভালো কথা বলছো যে বেসিক্যালি তুমি তোমার যদি প্র্যাকটিসে থাকে বেশিরভাগ বেশিরভাগ ম্যাথই তুমি দেখলেই পারবা। হ্যাঁ, বাট বেসিক টুকু জানা থাকা লাগে, বেসিক টুকু জানা থাকলে শর্টকাট দিয়ে অনেক ম্যাথ করা যায়, বিশেষ করে সরল রেখার ম্যাথ গুলা মানে সেটাই কোয়েশন বলছি দেখলে যে অ্যান্সার দেখো, বলা যায়। বেসিক যখন তুমি জানবা তখন শর্টকাটটা তোমার জন্য মনে রাখাও ইজি হবে, ঠিক আছে? বা শর্টকাট গুলো তুমি রিলেট করতে পারবা যে আসলে কি থেকে কি হচ্ছে, ঠিক আছে? কিন্তু তুমি যদি বেসিক ছাড়া শর্টকাট পড়ে যাও মুখস্থ করে, তাহলে দেখবা যে তোমার, দেখো কতগুলা শর্টকাট পড়ে লাগবে, 2000-এর বেশি শর্টকাট মুখস্থ করে যাইতে হবে। শর্টকাট তো ভাই মনে রাখার কিছু না, কোয়েশন দেখলে অটোমেটিকই শর্টকাট মনে হয়ে যায় যে এটা শর্টকাট এরকম হইতে পারে, মানে ধরো যদি ওইটা ওইটা প্র্যাকটিস থাকে বেশি। না না, তুমি একটা জিনিস বলো আমাকে, ধরো যে তোমার কাছে বেসিক জানা নাই ওই ম্যাথটা, তখন কি তোমার মনে হবে যে এটা শর্টকাট এটা? বেসিক থেকে তো ভাই মেইনলি শর্টকাট আসে, সো বেসিক টুকু তাকে জানা থাকা লাগবে, তারপর শর্টকাট। সেটাই। তো যাই হোক, আমি এই কথাগুলো বারবার তোমাদেরকে এই জন্য বলতেছি যে অনেক সময় দেখা গেছে যে কি হয়েছে, যে আমার কাছে 5টা কোশ্চেন আছে, ধরো আমার সামনে 5টা কোশ্চেন আছে, তো 5টা কোশ্চেনের মাঝখানে আমার কাছে টাইম আছে 2 মিনিট। তা আমি জানি যে আমি যদি বেসিক নিয়মে করতে যাই আমি 5টার একটা মানে একটা হয়তো বা 2টাতে টাচ করতে পারি, বাট আমার পক্ষে 5টা ম্যাথ করা পসিবল না। তো এই টাইমে কি করতেছি, আমরা শর্টকাট ইউজ করা শুরু করে দিই। আচ্ছা, মানে মনে হয় যে আচ্ছা ঠিক আছে এটা শর্টকাট তো মনে হয় এরকম দেখছিলাম, এটা তো এরকম হইতে পারে, আচ্ছা দিয়ে দিই। কিন্তু কথা হলো যে দেখো, তুমি যদি 5টা থেকে 2টাও প্রপারলি অ্যান্সার করো তাও কিন্তু 2 মার্ক শিওর, ঠিক আছে? কিন্তু ধরো তুমি এক কাজ করছো, তুমি ভুল করছো, ভুল করে ফেলছো মাঝখানে, 2টা ভুল করে, ধরো 2টা বা 3টাই ভুল করে ফেলছো, আর 2টা সঠিক করছো। শর্টকাট ইউজ করতে চাই, ধরো যে মানে এমন কথা বলতেছি না, যেগুলো শিওর শর্ট ওইগুলো তো আলাদা। আমি যেগুলোর কথা বলতেছি অলওয়েজ মনে রাখবে এগুলা কি কনফিউজিং কোশ্চেন বা 50-50 শিওর কোশ্চেন এই টাইপের ক্ষেত্রে। কারণ লাস্টে পরীক্ষার লাস্টে 50-50 শিওর কোশ্চেনই থাকে, মানে শিওর শর্ট কোশ্চেন লাস্টে থাকে না। কারণ আমরা শিওর শর্ট কোশ্চেন গুলো কি করি, প্রথমে সলভ করে ফেলি, ঠিক আছে? তো এই যে তোমার 50-50 কনফিউজিং কোশ্চেন গুলা, এই জায়গায় তুমি কি করছো, 3টা ভুল করে ফেলছো আর 2টা ঠিক করছো শর্টকাট ইউজ করে, বাট তোমার কিন্তু লস হয়েছে, লস হয় নাই? অ্যাডমিশন আসার পর কিন্তু লস হয়েছে। তুমি জি ভাই। দেখা গেছে অ্যান্সার ঠিকই করছো 2টা, বাট তুমি তোমার ইফেক্টিভলি অ্যান্সার করছো একটা, কারণ একটার মার্ক তোমার কাছে অলরেডি কাটা গেছে। তো তুমি কিন্তু পিছিয়ে গেছো। সো এই জন্য আমি তোমাদেরকে আমি বলতেছি না তোমরা শর্টকাট ইউজ করো না, অনেক টাইম বাঁচাবে ওইটা, বাট কথা হইলো ভাই যখন তুমি, ম্যাথ ইউজ না করে তো উপায় নাই, কারণ এরকম অনেক ম্যাথ আছে যেগুলো করতে প্রায় 2 মিনিট 3 মিনিট টাইম লেগে যায়, সো শর্টকাট গুলো ইউজ করা উচিত, বিশেষ করে সরলরেখা, কনিক্স, তারপর শোনো, আপনার ওই চ্যাপ্টার গুলো। শর্টকাটের আমি তোমাকে কি বলছি বলতো, কিছু কিছু শর্টকাট তোমার অটোমেটিক মাথায় সেট হয়ে গেছে, গেঁথে গেছে যে এটা শর্টকাট এরকমই হবে, বা ওইটা তুমি অ্যান্সার দেখে বুঝে যাচ্ছ যে না, মানে কোশ্চেন, সরি, অপশন দেখে বুঝে গেছো যে না এটার অ্যান্সার এটাই হবে। তো ওইগুলো তো তোমার শিওর শর্টের মধ্যে পড়তেছে, ওইগুলো তো তোমার ফার্স্টেই বাদ গেছে, ওগুলো তো তুমি অলরেডি অ্যান্সার করে ফেলছো। বাট লাস্টে আসার পর যখন তোমার কাছে টাইম ক্রাইসিস হয়ে গেছে, তুমি করতেছো, এই জন্য তোমাকে আমরা বলতেছি কি দেখো, ম্যাথ থেকে মার্ক পাওয়া অনেক কঠিন, আর তুমি সরাসরি দেখে যে তুমি অ্যান্সার করতে পারবা, এখন তোমার কাছে অনেক ম্যাথ আছে, অনেক ম্যাথ। সরল লেখা থেকে আমরা এই যে কম কম করে ম্যাথ করাইছি, তাও অনেক ম্যাথ করাইছি না? 60টার মতো ম্যাথ করাইছি না, 60-65টা, 60টার মতো তো ম্যাথ করাইছি। তো অনেক ম্যাথ করাইছি, এর মাঝখানে অনেকগুলো তুমি ম্যাথ পাইছো যেগুলো তোমার কাছে মনে হয়েছে যে না আমি শর্টকাট মারলেই হয়ে যাচ্ছে। কিন্তু ধরো তোমার ইয়াতে কোশ্চেন আসছে, অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসছে, সরলরেখা থেকে ধরো 2টা কোশ্চেন দিছে, তো 2টা কোশ্চেনের মধ্যে একটা দিবে এরকম যে তুমি শর্টকাট ইউজ করে পারতেছো, আর একটা কোশ্চেন কিন্তু পারবা না এরকম, আরেকটা কোশ্চেন কিন্তু ট্রিকি দিবে, কঠিন দিবে। তো ওইটার ক্ষেত্রে আমার এই যে এই কথাগুলো যে বলতেছি এটা হচ্ছে ওই ম্যাথটার জন্য, ঠিক আছে? বুঝছো তোমরা? আর তারপর তোমরা অনেক এক্সপিরিয়েন্স হবা, আরো পরীক্ষা দিবা, অনেক পরীক্ষা দিবা সামনে, তারপর অনেক ডেমো কোশ্চেন, ডেমো পরীক্ষা দিবা, তারপর মডেল টেস্ট হবে সেগুলা দিবা, এর আগে অ্যাডমিশন টেস্ট দিছো আবার দিবা। সো এর মাঝখানে অনেক এক্সপিরিয়েন্স হবা, সমস্যা নাই, এগুলো নিয়ে প্যারা খাওয়ার দরকার নাই যে কখন তুমি শর্টকাট ইউজ করবা কখন করবা না। তবে
ম্যাথ যখন করবা, এখন যেহেতু তোমাদের প্র্যাকটিসের টাইম, এই কারণে তুমি শর্টকাট গুলো দেখে যাও। বাট কথা হলো, যখন তুমি প্রথমবার একটা ম্যাথ করবা, অলওয়েজ বেসিক ধরে করবা। এটা হচ্ছে আমার সাজেশন, বুঝছো? বুঝছো সবাই? জি ভাইয়া। আচ্ছা, এখন তাইলে তোমরা এক কাজ করো, তোমাদেরকে মোটামুটি আমি সবগুলো টপিক দেখাই দিছি। তোমরা হচ্ছে ডাউট গুলা বের করবা, বের করে খুব তাড়াতাড়ি দিও, বুঝছো? যত তাড়াতাড়ি দিবা শিডিউল করা তত সুবিধা হবে। আবার আমার স্লাইডও বানাইতে হবে, আর একটা ক্লাস করাই দিতে হবে, কোন টাইমে করাবো না করাবো এটা নিয়ে আবার একটা ঝামেলা আছে। আচ্ছা, তোমাদের কি ডাউট ক্লাসের শিডিউলটা আসলে আমার দেখা হয়নি, আরেকবার দেখা লাগবে। ওইখানে কি তোমাদের ডাউট ক্লিয়ারিং যে সেশন আছে ওইটার জন্য স্লট আছে? না ভাইয়া, ওইটা ভাইয়া একটা ডেট দিয়ে দেয়, দেন ওই ডেটে ভাইয়া ক্লাস নেন। মানে যেদিন ক্লাসের স্লট বাকি থাকে, মানে ওই দিন কোনো ক্লাস নেই, ওই দিন ভাইয়া নিয়ে নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি দেখবো নি। আর তাহলে তোমরা খুব দ্রুতই আমাকে হচ্ছে ইনবক্স করে ফেলো ডাউট গুলো, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর হচ্ছে দুই একটা কথা যদি খারাপ লাগে, ওইটা হচ্ছে কি বলবা, মনে করবা যে গন্ডার গন্ডার ভেবে হচ্ছে আউট অফ সিলেবাস করে দিবা। আর আরেকটা জিনিস হচ্ছে, আসি তো, আমি তো তোমাদের সাথে আসি পুরো ম্যাথ জুড়ে, সমস্যা নাই। যার যখন যেরকম প্রবলেম হবে, ধরো যে ডাউট ক্লিয়ারিং সেশন পার করে ফেলছি কিন্তু আমার কাছে এখনো ডাউট আছে, তো ওইসব ক্ষেত্রে কি করবা? ওইসব ক্ষেত্র নক করবা আমাকে। আমি অলওয়েজ তোমাদেরকে ট্রাই করব, যার যখন যে কোনো প্রবলেম হইলে দরকার পড়লে আমি ওয়ান টু ওয়ান ক্লাস নিব, নিয়ে ওই প্রবলেম গুলো সলভ করে দেবো, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। ভাইয়া কোথাও ম্যাথের এমসিকিউ এর জন্য টেক্সট বইয়ের এমসিকিউ গুলো সলভ করা উচিত। যেমন সেলু স্যার আছে, আপনার কেতাব স্যার আছে, তারপর এসিও আহমেদ স্যার, তারপর অসীম কুমার কেতাব সাহা। কেতাব স্যারের কেতাব স্যারের যে এমসিকিউ গুলো আছে, ওইগুলো বেসিক্যালি তুমি দেখবা লাস্টে দেওয়া আছে না। লাস্টে যে এমসিকিউ গুলো, বোর্ডের এমসিকিউ গুলো, আসলে ওগুলো তুমি পারবা, ওগুলো আসলে করার দরকার নেই এরকম ভাবে। ওগুলো তোমার অলরেডি আছেও, করেও ফেলছো। কিন্তু তুমি চাইলে করতে পারো, দেখবা কিছু ওই যে অ্যাডমিশন টেস্টে আসা বিভিন্ন কোশ্চেন গুলো আছে না, ওইগুলো হচ্ছে সলভ করবা। আর তারপরেও যদি তোমাদের কাছে উদ্ভাসের বই থাকে, প্র্যাকটিস বুক, আছে ভাইয়া, কোশ্চেন ব্যাংক ইঞ্জিনিয়ারিং থাকে, বুকও আছে, ভার্সিটি বুকও আছে। আচ্ছা, যেটাই থাক, উদ্ভাসের যে কোশ্চেন ব্যাংক গুলো আছে এগুলো সলভ করার ট্রাই করো। উদ্ভাসের কোশ্চেন ব্যাংক সলভ করলে আমার মনে হয় না আর কিছু লাগবে। তুমি ওইখানে ভাই প্র্যাকটিস কম দেওয়া থাকে, প্র্যাকটিসের জন্য আপনার আসপেক্ট ফলো করতে পারে। আসপেক্ট, হ্যাঁ, আসপেক্ট সিরিজ ভালো আছে, আসপেক্টও ভালো আছে, আসপেক্ট ভালো আছে। আহ যে ঠিক আছে, এগুলো করতে পারবা। আর আরেকটা জিনিস হচ্ছে, উদ্ভাসের যে প্রবলেম গুলো, ওগুলো যদি তুমি সব নিজে থেকে সলভ করতে পারো, বা তোমার যদি সলিউশন না দেখা লাগে, তাহলে তুমি কোনোটাতেই আটকাবা না, ঠিক আছে? ওই টপিকের কোনোটাতেই আটকাবা না, ওরা মোটামুটি সব ধরনের কোশ্চেনই দেয়। আর তারপরেও চাইলে টাইম যদি পাও, যত বেশি প্র্যাকটিস করবা, যত গুড় তত মিঠা, যত প্র্যাকটিস করবা ভুল হওয়ার পসিবিলিটি তত কমে যাবে। যত জায়গা পাবা, যদি টাইম পাও, সবই সলভ করার ট্রাই করবা, ঠিক আছে? আর আরেকটা প্রবলেম, এই জিনিসটাতে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছি, তোমাদের এই যে অ্যাটেন্ডেন্স এর ব্যাপারটা, তোমরা ঠিকঠাক মতো অ্যাটেন্ড করতেছো না ক্লাসে। আবার পরীক্ষাও তো মনে হলো বায়োলজিতে খুব কম পরীক্ষা দিছো, 5 জন না 6 জন দেখলাম। এগুলো কিন্তু করা যাবে না, রেগুলার হইতে হবে। দেখো, একটা জিনিস হচ্ছে কি, তোমার একদিনে যে খুব বেশি পড়তে হবে ব্যাপারটা এমন না, বাট রেগুলার পড়তে হবে, ঠিক আছে? কারণ রেগুলার পড়লে হচ্ছে তোমাদের ফ্লোটা থাকবে ঠিক মতো। আর তুমি একদিনে অনেক বেশি পড়ছো, পড়ার পর দেখছো ফ্লোটা ব্রেক হয়ে গেছে, পরে 2-3 দিন পড়তে পারতেছো না, তাহলে তোমার আসলে খুব বেশি যে লাভ হওয়ার মতো ব্যাপারটা এরকম না। সো সবাই রেগুলারিটি মেনটেন করো। যেদিন খারাপ লাগবে একটু কম পড়ো, কিন্তু পড়ো, ঠিক আছে? তারপরে যে রেকর্ডেড ক্লাসগুলো যে দিচ্ছি, তোমরা যে খুব বেশি আহামরি রেকর্ডেড ক্লাসগুলো করতেছো সেটাও মানে না। রেকর্ডিং ক্লাসের বেলাও দেখলাম যে প্রথমটা মোটামুটি বেশ কয়েকজন করছো, বাট হ্যাঁ, প্রথমটা না, প্রথমটাও বেশ কয়েকজন করো নাই, 6-7 জন মনে হয় করছো, 6 জন বা 7 জন। আর বাকি কেউ করে নাই। আচ্ছা, এখন তোমাদের টোটাল আছে কয়জন? 30 জনই আছো না তোমরা? জি ভাইয়া, 30 জনের মতো আছে। বেসিক্যালি সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে ভাই এরকমই হয়, এখানে স্টুডেন্ট কম দেখে মানে চোখে পড়ার মতো। বাট যেগুলা কোর্সে 4000 5000 স্টুডেন্ট ভর্তি হয়, ওইখানে এরকম হয়, মানে
500, 800, 900 এরকম স্টুডেন্ট ক্লাস করে। হ্যাঁ, এই জন্যই তো আমাদের টার্গেট, আমাদের এখানেও কিন্তু স্লট ছিল, আমরা চাইলে কিন্তু আরো মানুষকে নিতে পারতাম, অনেকে বলছিল ভর্তি হওয়ার জন্য, বাট আমরা ভর্তি করাই নাই। আমরা ভাবছিলাম যে 30 জনকে নিব, 30 জনকেই করাবো, 30 জনকেই যেন চান্স পাওয়ানো যায় এরকম একটা ব্যবস্থা করতে হবে। কিন্তু আসলে এই জন্য আমরা কমও রাখছিলাম। দেখো, যদি বেশি মানুষ হইতো, ওদের সাথে দেখো, যেমন ধরো আমরা ক্লাস শেষে তোমাদের সাথে কথা বলতেছি, ক্লাসের মাঝখানে তোমাদের সাথে কথা বলতেছি, ইভেন তোমাদের ক্লাস শেষ হওয়ার পরও কথা বলার স্কোপ ক্রিয়েট করে দিচ্ছি। বাট কথা হলো, যদি বেশি স্টুডেন্ট হইতো তাহলে কিন্তু এই সুযোগটা থাকতো না, তোমাদের সাথে আমাদের যে বন্ডিংটা এটা এরকম হইতো না, বা তোমাদের সাথে আমাদের কানেক্টিভিটি এত বেশি হইতো না, পসিবল হইতো না আসলে। যেমন ধরো যদি 3000 4000 পোলাপান থাকতো, বা ধরো 3000 4000ও না, 100 150 পোলাপান আছে, 100 150 জনের সাথে 150 150 জনের সাথেও কিন্তু সরাসরি এভাবে কমিউনিকেশন করা ঠিক রাখা পসিবল না। বাট 30 জনের ক্ষেত্রে আমাদের মনে হয়েছিল যে না, 30 জনকে আমরা প্রপারলি গাইড করতে পারবো। কিন্তু আসলে এই যে এই জিনিসগুলো আসলে ডিসঅ্যাপয়েন্টিং আমাদের জন্য, বুঝছো, কারণ আমাদের একটা প্ল্যান আছে তোমাদের নিয়ে অলরেডি। মানে মেইনলি স্টুডেন্ট আপনার সিনসিয়ার না থাকলে মানে টিচার চান্স পাই দিতে পারবে না, মানে নিজের আগে সিনসিয়ার হইতে হইবে, এইটাই ওইটাই কথা, মেইন কারণ কথা। ক্রিকেট খেলা তো আমরা দেখছি সবাই, নাকি ক্রিকেট খেলা বুঝি না? ক্রিকেট খেলা তো বুঝি। তো ক্রিকেট খেলা যদি বুঝি, আমরা দেখো, আমরা যখন রান করি তখন কি করি আমরা? একজন, একটা ব্যাটসম্যান ধরো 2 বার 3 বার দৌড়াদৌড়ি করছে পিচের মাঝখানে, কোনো রান হবে? না ভাইয়া। তো আমাদের রান করতে হলে কি করতে হবে? 2 জন ব্যাটসম্যানকেই 2 পাশ থেকে আসতে হবে। তো আমরা চেষ্টা করতেছি, আর একজন ব্যাটার শুয়ে আছে, তাহলে তো রান হবে না। এটা তো বুঝতে হবে সবাইকে। এখন আমরা দিচ্ছি তোমাদেরকে, বা আমরা দেওয়ার ট্রাই করতেছি, তোমরা নিচ্ছ না, তাহলে তো হবে না। তো এই জিনিসগুলো আসলে অ্যাটলিস্ট 30 জনের মধ্যে 10 জন 12 জন করে অ্যাটেন্ড থাকা উচিত আমার মতে। বাকিরা হয়তো রেকর্ডেড ক্লাস করে নিল, বা কোনো প্রবলেম থাকতেই পারে, যে কারণ পরীক্ষাতে অ্যাটলিস্ট অ্যাটেন্ড করা উচিত। পরীক্ষা অ্যাটেন্ড না করলে দেখবা, দেখবা কি ধীরে ধীরে একদম গ্যাপ পড়ে যাচ্ছে। যাই হোক, আসলে আমাদের একটুখানি কাহিনী করতে হবে। আচ্ছা, এই যে সবগুলা ক্লাসে এরকম হয়, নাকি এই যে এর মাঝখানে শিডিউল ব্রেক হওয়ার কারণে এরকম হয়েছে বলো তো? মানে ভাইয়া শুরুর দিকে আপনার সবাই ক্লাস করতো, আস্তে আস্তে সংখ্যাটা মানে কমের দিকে। আচ্ছা। আর এই যে এই 2 দিন সম্ভবত, কালকে তো মনে হয় জানতোই না অনেকে যে ক্লাস আছে, নাকি? গতকাল। জি ভাইয়া। জি। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আমরা সামনে তো আবার রিভিশন ক্লাসও নিব, ব্যাপার না। আপাতত আমরা এগুলো করতে থাকি, তারপর সামনে ফুল অন রিভিশন ক্লাসের কথা বলছে না তোমাদের সিএম ভাইয়া? জি ভাইয়া। ফুল অন রিভিশনে যখন আমরা যাব, অলমোস্ট। আর আর একটা জিনিস, যে যেমন ধরো এখন মনে করতেছে যে অনেক টাইম আছে, সো প্যারা নাই, সামনে তো টাইম পাবোই, এই জন্য হয়তো বা অনেকে আসতেছে না। আবার রেকর্ডেড ক্লাসও থাকতেইছে, সো হয়তো অনেকে ভাবতেছে। যাই হোক, ব্যাপার না। আমরা ট্রাই করতে থাকি, আমরা যে কয়জন আছি আমরা সেই কয়জনই কি সিনসিয়ারলি ট্রাই করব। আর আল্লাহ আছে ইনশাল্লাহ, সবার ভাগ্য চেঞ্জ হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে ভালো থাকো সবাই, সুস্থ থাকো, ভালো মতো পড়াশোনা করো। আর হচ্ছে, খুব দ্রুত আমাকে ডাউট যা যা আসতে পাঠায় দাও, ইনবক্সে দিও। আর আমি তোমাদেরকে শিডিউল বলে দিব একটা, যে এই তারিখে তোমাদের স্ট্রেট লাইনের ডাউট ক্লিয়ারিং সেশন হবে। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। আচ্ছা, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আল্লাহ হাফেজ।